আমি কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করলে আগে থেকে এটা বলা যেত যে এখানে কে ফার্স্ট হবে। এন্টার এইচএসসি কেমিস্ট্রি কলেজে ভর্তির আগেই শেষ। তো স্বপ্নটা আস্তে আস্তে ততটুকুই বড় হয়েছে যতটুকু আমি পরিশ্রম করছি। কোচিং সেন্টারে আগে থেকেই জানি কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা ভাবি যে অমুক ভাই চান্স পেয়েছে আমিও চান্স পেয়ে যাবো, অমুক ভাই কি কষ্টটা করছে এটা করবে না। ইভেন নামাজ পড়ার জন্য যে আমার 10 মিনিট রাখতে হবে ওটা হচ্ছে আমি মানে আলাদা করে লিখে রাখবো। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, যে মেডিকেলে যে মানুষ বলে একসাথে অনেকগুলো বই পড়তে হয়, এটা কি আসলে পড়তে হয়? মেডিকেল অ্যাডমিশন টেস্ট অনেক বেশি মুখস্থ নির্ভর, এটা কি সত্যি নাকি না? তোমার কি মনে হচ্ছে যে দিনে দিনে স্টুডেন্টদের ওভারঅল পড়ার অ্যাবিলিটি কমতেছে? তুমি মেডিকেলে ঢোকার পরে তুমি যে এক্সপেকটেশন নিয়ে হচ্ছে যে শুরু করেছিলা, ডিএমসি থেকে সেই এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে? অপছন্দ করে যে এই ভেবে যে আসলে একটা মানে ছোট ছেলে তাদেরকে টেক্কা দিয়ে দিয়েছে, বিষয়টা কি এরকম? যে যত ভালো স্টুডেন্ট সে তত ভালো টিচার হইতে পারে না। আচ্ছা, এটা ঠিক কতটুকু সত্যি। আসসালামু আলাইকুম। মোমেন্টাম পডকাস্টের আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। স্মার্ট শয় প্রেজেন্স মোমেন্টাম পডকাস্টে আজকে আমার গেস্ট হচ্ছে তুহা। তোমরা সবাই তুহাকে অনেক ভালোভাবে চিনো, কারণ সে বাংলাদেশের মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু 2023 সালে সেকেন্ড হয়েছিল। সো তুহা হচ্ছে যে খুবই ফেমাস। আর তুহাকে তো হচ্ছে আমার নিজের ছোট বোনের ব্যাচে, সো আমার একদম ছোট ভাইয়ের মতোই, কিন্তু ওকে দেখে আমি নিজে অনেক ইন্সপায়ার্ড, কারণ ও এখন বর্তমানে নিজের পড়াশোনার পাশাপাশি দুইটা এডটেক প্ল্যাটফর্ম হচ্ছে সামলাচ্ছে। সেটার পাশাপাশি ও আরো অনেক ধরনের কার্যক্রমের সাথে যুক্ত। আমরা ওর পুরো জার্নিটা জানবো, কিভাবে ও মেডিকেল সেকেন্ড হলো। তোমরা যারা এখন নতুন ফার্স্ট ইয়ারে উঠবে, কিংবা এখন ফার্স্ট ইয়ারে আছো, কিংবা যারা হচ্ছে 26 ব্যাচের আছো, অর্থাৎ এখন তোমার সামনে হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিবে, তোমাদের সবারই জানা দরকার যে আসলে তুহার জার্নিটা কি ছিল এবং ও কিভাবে প্রথম থেকে পড়েছে, যার কারণে মেডিকেল ক্র্যাক করতে পেরেছে। শুধু সেটাই না, তোমার কাছে আরো অনেক কিছু শেখার আছে, যে আসলে মেডিকেলে চান্স পাওয়ার পরে আর 10 জন মানুষ যেমন শুধুমাত্রই মেডিকেল নিয়ে থাকে, ও কিভাবে এত কিছু ম্যানেজ করছে এত ছোট বয়স থেকে, এবং ও আরো সামনে কি কি প্ল্যান রাখছে। তো সবকিছু নিয়ে আজকে আমরা তোমার সাথে আলোচনা করবো। ওয়েলকাম টু দ্য পডকাস্ট। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তো আমি তোকে একদম ডিরেক্টলি কোয়েশ্চেনে চলে যাই। প্রথম যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে সেকেন্ড হয়েছো। সারা বাংলাদেশে মেডিকেল অ্যাডমিশন টেস্টে সেকেন্ড হওয়া মানে তুমি বাংলাদেশের ওই বছরের, যদি আমি একদম স্ট্যাটিস্টিক্যালি হিসাব করি, ওই বছরের টপ 5 মেধাবীদের, ইঞ্জিনিয়ার মেডিকেল ডক্টর সবকিছু মিলা হলো টপ 5 মেধাবীদের একজন। সো পুরো বাংলাদেশ তোমার দিকে তাকিয়ে থাকে, তোমার বাংলাদেশের বেঞ্চমার্ক সেট করার ক্ষেত্রে তোমাকে হচ্ছে যে আমরা বেছে নিতে পারি। সো তুমি যে মেডিকেলে চান্স পেয়েছো, মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমার একদম কলেজ ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত জার্নিটা কিরকম ছিল, তুমি কিভাবে কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছো? ওকে, তো জার্নিটা স্টার্ট করতে গেলে আমি আমার স্কুল লাইফ থেকে শুরু করব। তো আমি হচ্ছে ক্লাস 5 পর্যন্ত সবসময় রোল 2 হইতাম। আর 6 থেকে আমার টার্গেটটা ছিল যে না, প্রাইমারি স্কুল যেরকম ভাবে 2 হয়েছি, এখন থেকে নেক্সট অলওয়েজ ফার্স্ট হইতে হবে। তো 6 থেকে 7 বা 7 থেকে 8 প্রত্যেক বছরই আমি ফার্স্ট হতাম। যখন আমি ক্লাস 9 থেকে 10 হলাম, মানে 10-এ উঠলাম, তখন মানে সেকেন্ড থেকে আমার মার্কেট ওঠানো ছিল 165। বাবা। তো তখন থেকে মোটামুটি যে আমার স্কুল নিয়ে আর চিন্তা ভাবনা করার দরকার নাই, এখন হচ্ছে আমি উপজেলা জেলা মানে আর একটু বিগার স্কেলে চিন্তা ভাবনা করব। তো ক্লাস 10-এ যখন ছিলাম, ক্লাস 10-এ যখন বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করতাম, দেখা যেত যে উপজেলা পর্যায়ে যে বাদ পড়ে যেতাম। আচ্ছা। তো ইনিশিয়ালি যেসব কম্পিটিশনে পার্টিসিপেট করতাম, সেসব কম্পিটিশনে খুব একটা ভালো করতে পারতাম না। তো একবার, দুইবার, তিনবার, চারবার ব্যর্থ হওয়ার পরে যখন একটা কম্পিটিশন দিলাম, ওই কম্পিটিশনে উপজেলাতে ফার্স্ট হলাম। মাশাআল্লাহ। এটা তো আমার মানে ধরেন তখনকার হিসাবে অনেক বড় একটা কিছু অর্জন। অবশ্যই। তো উপজেলা থেকে আস্তে আস্তে তখন চোখটা গেল যে জেলা পর্যায়ে যেতে হবে। তো জেলাতে যেও ফার্স্ট হয়ে গেলাম। যাক, মাশাআল্লাহ। এরকম ভাবে জেলার পরে হচ্ছে জাতীয় পর্যায়ে একটা কম্পিটিশন এই দিলাম। কম্পিটিশনগুলো আসলে কি কম্পিটিশন? সরকার থেকে আয়োজন করতো, মেধা অন্বেষণ, ও মেধা অন্বেষণ। তারপর হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিভিন্ন কুইজ বা অলিম্পিয়াড আয়োজন করতো, সেসব কম্পিটিশনে আর কি পার্টিসিপেট এই কম্পিটিশনগুলো তো শুধুমাত্র হচ্ছে যে লেখাপড়া না, এটা তো আসলে লেখাপড়ার বাইরেও অনেক কিছু জানা লাগতো। আমি আসলে ওই লেখাপড়া ওরিয়েন্টেড যা কিছু আছে ওইগুলোতেই ওগুলোতে বেশি participate সায়েন্স, করতাম। আইসিটি, এই আচ্ছা, ঠিক টপিকগুলোতে পার্টিসিপেট করতাম। তো এরপরে হচ্ছে এমন অবস্থা হয়ে গেছিল, আমাদের তো এসএসসিটা ছিল 3 বছরের, মানে ক্লাস 9 ছিল, ক্লাস 10 ছিল, আবার হবে না হবে না লাস্টে যে হচ্ছে যে একদম শেষ পর্যায়ে 21শে নভেম্বরে হয়েছে। তো মোটামুটি বলা যায় যে 3 বছরের মতো টাইম পেয়েছি আমরা। এন্ড 20 সালে মোটামুটি যতটা সাকসেসফুল ছিলাম, 21 সালে শেষ পর্যায়ে যে এমন অবস্থা হয়েছে, আমি কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করলে আগে থেকে এটা বলা যেত যে এখানে কে ফার্স্ট হবে। আচ্ছা। আর একদম লাস্ট যে কম্পিটিশনটাতে পার্টিসিপেট করছিলাম, ওখানে আসলে ফার্স্ট রেজাল্টটা পাবলিশই করে নাই, মানে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ পর্যন্ত ফার্স্ট যে হবে সবাই জানতো। তো এরকম অবস্থা হয়ে গেছিল। আর এসএসসির পর থেকে বলবো না, মানে এসএসসির যে টাইমটা ছিল ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, যেটা নভেম্বরে হয়েছে। তো এরপর থেকে যখন টাইমটা পার হয়ে গেছে, তারপর থেকে আমি কলেজে পড়াশোনা শুরু করে দিই। সো আমি হচ্ছে এসএসসি পরীক্ষা দেওয়ার আগেই কলেজে পড়াশোনা শুরু করছিলাম। মানে এসএসসি পরীক্ষা যেহেতু তোমাদের লেটে হবে, এজন্য তুমি আগে থেকেই ইন্টারে পড়া শুরু করে দিছো। ওকে, নাইস। অ্যান্ড আমি যখন কলেজে ভর্তি হই, ভর্তি হওয়ার আগে আমার অর্গানিক কেমিস্ট্রি বাদে ফুল কেমিস্ট্রি শেষ হয়ে গেছিল। তোমার ফার্স্ট মানে
এন্টায়ার এইচএসসি কেমিস্ট্রি কলেজে ভর্তির আগেই শেষ। কলেজের ফার্স্ট ডে এর আগে। ও মাই গড, ওকে, তারপরে? তো ফিজিক্স ম্যাথ এগুলো পড়া হয়েছিল, বায়োলজি তেমন একটা ধরা হয়নি তখনও। তো বেসিক্যালি কেমিস্ট্রিটাই আগে রাখছিলাম। আর যখন কলেজ লাইফে প্রবেশ করলাম তখন থেকে আস্তে আস্তে স্বপ্নটা বড় হয়েছে। মানে ধরেন আমি যখন স্কুল লাইফে ছিলাম তখন স্বপ্নটা ছিল একটা সরকারি মেডিকেলে চান্স পাইলেই হলো, বা ক্লাস 5 পর্যন্ত হতে পারে সেটা প্রাইভেটে হইলেও চলবে, সরকারি হলে ভালো। 6 থেকে 8 যখন ছিলাম তখন মনে হয়েছে যে না, 6 তখন হচ্ছে সরকারি মেডিকেলে পাওয়া লাগবে। 9-10 যখন ছিলাম তখন মনে হয়েছে যে ঢাকার মধ্যে থাকতে পারলে খুবই ভালো হয়। যখন কলেজ লাইফে আসছি তখন মনে হচ্ছে না, ঢাকা মেডিকেলেই হইতে হবে। যখন ফার্স্ট ইয়ার চলে গেছে তখন আস্তে আস্তে প্লেসে যেতে হবে, সিঙ্গেল ডিজিটে র্যাঙ্ক করতে হবে। তো স্বপ্নটা আস্তে আস্তে ততটুকুই বড় হয়েছে যতটুকু আমি পরিশ্রম করছি। আচ্ছা, সো আমার কোয়েশ্চেন আছে, তোমার নটরডেমে পজিশন কেমন ছিল? নটরডেমে আমার হচ্ছে প্রথমে যখন ইয়ার ফাইনাল ছিল তখন 84 ছিল। আচ্ছা, নাইস। তারপর আস্তে আস্তে আমি আগাইছি। ফার্স্ট ইয়ার ফাইনালে ছিল 70, তারপরে সেকেন্ড ইয়ার যখন টেস্ট পরীক্ষা হয় তখন 36। বাহ, মাশাআল্লাহ। আমার নিজের 85 ছিল, এই জন্য আমার ভালোভাবে রিলেট করতে পারতেছি। বাট দ্যাটস দ্য থিং, মানে এই জায়গাটা তোমাকে ইন্টারাপ্ট করছে এই কারণে, আমি না প্রচুর অনলাইনে এখন লাইক বিভিন্ন প্ল্যাটফর্ম এবং বিভিন্ন ব্যবসার কারণে একটা খুব কমন নোশন আমি দেখতে পাই যে পিছিয়ে পড়লেও কোনো সমস্যা নাই, আবার এগিয়ে যাবে। এই টাইপের খুব মোটিভেশনাল হচ্ছে যে কথাবার্তা বলে অ্যান্ড পোস্ট দেয়, অ্যান্ড এটার নিচে মানুষজন একদম মনে করে আবেগে আপ্লুত হয়ে কমেন্ট করে। আমি মানে কাউকে ডিমোটিভেট করতে চাই না, বাট আমার কাছে মনে হয় কি এই জিনিসটা আমার বোঝা দরকার যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় কিংবা যারা চান্স পায় কিংবা যারা ওই পর্যায়ে যায় তারা আসলে কব আগের থেকে প্রিপারেশনটা নেওয়া স্টার্ট করে। আমি যার সাথে কথা বলছি সে মেডিকেলের সেকেন্ড হয়েছে এবং সে কলেজ শুরু হওয়ার আগে এন্টায়ার এইচএসসি কেমিস্ট্রি শেষ করে ফেলছে। দ্যাট ইজ দ্য এফোর্ট রিকোয়ার্ড। প্রবাবলি হচ্ছে যে তুমি তোমার যদি হচ্ছে যে টপ 10-এ যারা এই বছর তোমার বছর যারা টপ 10-এ ছিল তাদের তুমি প্রত্যেকের গল্প জিজ্ঞেস করো, কিছু না কিছু সিমিলারিটি কিন্তু আসলে সবার মধ্যে আছে, তুমি নিজে হয়তো বা জানো। এবং এটি কিন্তু সমস্যা যে আসলে যখন আমরা অনলাইনে কথাগুলো বলতে পারি না আউট লাউড, কারণ বললে সবাই বলবে যে না আমি তো সারা বছর পড়ি নাই কিন্তু আমি এখনো ডিএমসি তে চান্স পেতে চাই। মানে এই আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন গুলোকে যে আসলে ফিক্স করতে হলে তোমাকে যে অনেক পরিশ্রম করতে হবে, অনেক আগে থেকে প্রিপারেশন নিতে হয়, সেই জিনিসটা যদি ওরা জানে এবং বুঝে তাহলে খুব ভালো। বাট এছাড়া আসলে আমার কাছে মনে হয় এখন অনলাইনে ওরা যেটা হচ্ছে প্রচলিত, যেটা যে কোনো সময় থেকে একটা কাম ব্যাক দেওয়া যাবে, একটা খুব অদ্ভুত একটা ঢিলুলু অবস্থা, এটা আসলে কোনোভাবে সলিউশন হতে পারে না আনলেস ফার্স্ট থেকেই তোমাকে পড়াশোনা করতেছো। আচ্ছা, তারপরে কন্টিনিউ। ওকে, তো এনডিসি লাইফে আসলে পড়াশোনাটা আমার ধরেন ফার্স্ট ইয়ার থেকে একদম তুখর লেভেলে পড়াশোনা করছি। এটা আসলে আমি হয়তো আমার লাইফে আবার রিপিট করতে পারবো বলে মনে হয় না। না, এটাই খুবই ইম্পর্টেন্ট। তুমি এনডিসি যদি 84 থাও তার মানে কিন্তু জাস্ট বায়োলজিতে ভালো তা না, রাদার এনডিসি কিন্তু বায়োলজি অত ফোকাসও করে না। তুমি এনডিসি 84 থাওয়ার মানে তুমি ফিজিক্সে অনেক ভালো, ম্যাথে অনেক ভালো, কেমিস্ট্রিতে অনেক ভালো, যে তিনটা কিনা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটের জন্য দরকার। এর মানে তুমি যে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতা তুমি এখানে বুয়েটে চান্স পাওয়াতে গেলে এবার থাকতো অবশ্যই। তো আমি হচ্ছে যখন কলেজ লাইফে প্রবেশ করছি তখন হচ্ছে আমার টার্গেটটা ছিল মেডিকেলে চান্স পেতে হবে। বাট যখন আমি হচ্ছে কলেজ লাইফে আস্তে আস্তে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পাস হতে থাকলো, আমার আশেপাশে সব ফ্রেন্ড সার্কেল সবাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং টার্গেট, সো আমি হচ্ছে ইন্টারেস্ট হয়ে গেছিলাম। এন্ড ফার্স্ট ইয়ার ফাইনাল শেষে আমার মোটামুটি ধরেন মেডিকেল 40%, ইঞ্জিনিয়ারিং 60%, এরকম একটা ইচ্ছা তৈরি হয়ে গেছিল। তো এরপর হচ্ছে একদিন আমি আব্বুকে বলছি, মানে ধরেন আমার লাস্ট 16-17 বছর আমি সবসময় বলছি যে আমি মেডিকেলে পড়বো। হঠাৎ করে যখন আমি চেঞ্জটা হয়ে গেছি তখন আব্বুকে বলছি যে আমার তো মেডিকেলে ইচ্ছা নাই, তো আমি হচ্ছে চাচ্ছি এইচএসসি 22 ব্যাচের সাথে ইঞ্জিনিয়ারিং অফলাইন কোচিংটা করি আমার আগের সিনিয়র ব্যাচের সাথে। তো আবু বলতেছেন তোমার না সবসময় ইচ্ছা ছিল মেডিকেল, এখন হঠাৎ করে ইঞ্জিনিয়ারিং কেন? তো আমার কাছে আসলে তখন প্যাশনের জায়গাটা ছিল আসলে বুয়েট, নট ইঞ্জিনিয়ারিং। মানে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বুয়েটে পড়তে চাই, বিষয়টা পড়ার জন্য ইঞ্জিনিয়ার। ঠিক আছে। তো এরপর আমি জিনিসটা আবুকে বোঝাইলাম, তো আবু হচ্ছে বুঝাইছেন, মানে ধরেন মানে আমাদের ড্রিমের কথা বলছেন যে আমি ছোটবেলা থেকে কেন হইতে চাইছি, বা ইঞ্জিনিয়ারিং পরে আসলে কেরিয়ারটা কেমন হতে পারে, বা মেডিকেল কেরিয়ারটা কেমন হতে পারে। আর তখন আরো সমসাময়িক বিষয়, আমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচের বুয়েটে যিনি সেকেন্ড হয়েছিলেন ওই ভাই হচ্ছে চিটাগাং মেডিকেলে ভর্তি হয়েছেন পরে, বুয়েটে সেকেন্ড হওয়ার পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বছর বুয়েট সেকেন্ডও বুয়েটে ভর্তি হয় না, মেডিকেলে ভর্তি হয়েছে। তাই আমি আসলে খোঁজ রাখি নেই। তো মানে ওইটা দেখে হয়তো আমি একটু ইনফ্লুয়েসড হয়েছি। আর কোনো এক বছর আরো 10 বছর আগে সামথিং কিছু একটা বুয়েটে ফার্স্ট হয়েছিলেন একজন ভাই, ওনার একটা বক্তব্য শুনছিলাম, ওইটা দেখেও একটু মোটিভেট হয়েছিলাম আর কি, যে না। আচ্ছা আচ্ছা। তো তখন থেকে আবার রিসুইচ করছে বলা যায় মেডিকেলের দিকে। তো মেডিকেলের দিকে সুইচ করা হলেও আমার ইচ্ছা ছিল যে ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটি তিনটাতে ভর্তি পরীক্ষা দিব, যেটাতে আমার পজিশন বেশি আসে যেটাতে আমার পজিশন বেশি আসে সেটাতে আমি ভর্তি হবো, ওরকম ভাবে ইচ্ছা ছিল। এবং সেজন্য আমি হচ্ছে এইচএসসি 22 ব্যাচ আমার সিনিয়র ব্যাচের সাথে ইঞ্জিনিয়ারিং মেডিকেল দুইটাতে ভর্তি হয়েছিলাম। আচ্ছা, একে তো আমি এনডিসি তে হচ্ছে
পড়াশোনা করতেছি, এনডিসি সব ক্লাস বা আর তুমি আবার হচ্ছে যে যেটা আগে প্রি মেডিকেল বলে আর কি, যেটা এখন প্রি মেডিকেল না, এটা হচ্ছে 22 ব্যাচের সাথে, মানে মানে এখন কি এটা কি প্রি মেডিকেল বলে না? তোমাদের সময় কি প্রি মেডিকেল ছিল? প্রি মেডিকেল ছিল। প্রি মেডিকেলটা হচ্ছে টেস্ট পরীক্ষার পর থেকে হয়। ও আচ্ছা, তুমি হচ্ছে টেস্টের আগেই, মানে তখন হচ্ছে ফার্স্ট ইয়ার মাত্র শেষ হয়েছে। ফার্স্ট ইয়ার ও বুঝছি, এপ্রিল 22 ব্যাচের সাথে। মে থেকে হচ্ছে যে জুন জুলাই যে সেশনটা হয়, বুঝতে পারছি। তো ওই ব্যাচের সাথে ভর্তি হয়ে আচ্ছা। গেলাম। তো অনলাইনে হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর অফলাইনে হচ্ছে মেডিকেল ভর্তি হয়েছি। আচ্ছা তো দুইটাই কন্টিনিউ করা হচ্ছিল। তো আস্তে আস্তে কেন জানি অফলাইনে যেহেতু মেডিকেল হয়েছি, তো অফলাইনে ভাইয়া বিভিন্ন মোটিভেশন দেন, সেই জন্য আস্তে আস্তে মেডিকেলের দিকে একটা একটু বেশি। হ্যাঁ ইম্প্যাক্টটা বেশি আর ইনফ্লুয়েন্সটাও একটু বেশি হয়ে গেছিল। তো সেদিক থেকে মেডিকেলের দিকে একটু একটু করে আগাইতেছিলাম আর কি। আর মোটামুটি ধরেন ওই বছর মেবি ইঞ্জিনিয়ারিং এর রিকোয়ার্ড মার্কস ছিল 92 পয়েন্ট সামথিং কিছু একটা, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে 557 লাগতেছিল। তো তখন হচ্ছে আমার কাছে বিষয়টা একটু খারাপ লাগছে। খারাপ লাগছে কেন? কারণ অনেক স্টুডেন্ট বা আমার স্কুলের ইমিডিয়েট সিনিয়র ভাইকে আমি চিনতাম, অনেক দুর্দান্ত তুখুর টপার ছিলেন, বাট ওনার হচ্ছে এইচএসসি মার্ক কোনো কারণে আসে নাই। এইচএসসি মার্ক হচ্ছে 557 আসে নাই, 2-3 মার্ক শর্ট ছিল। সো উনি হচ্ছে বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারেন নাই। সো ওই দিক থেকে আর কি মনে হয়েছে যে না, আসলে অনেক ইঞ্জিনিয়ারিং ডিজার্ভিং ক্যান্ডিডেট আছে যারা হয়তো এইচএসসি পরীক্ষার জন্য মার্কটা ওরকম ভাবে পায় না, কিন্তু এডমিশন টেস্টের জন্য একদম শুরু থেকে পড়াশোনা করে, যেহেতু এডমিশন টেস্টেরও প্রিপারেশন খুব ভালো আছে। তো এরকম কিছু মানুষ যেন বুয়েটে ভর্তি পরীক্ষাটা দিতে পারে, সেজন্য আমি ভাবলাম যে আমি হচ্ছে যখন আমার স্টেজটা আসবে, সেম প্যাটার্নটা তো পরের বছর থাকবে, তো আমি হচ্ছে বইটার ভর্তি পরীক্ষা বা ফর্মটাই তুলবো না আর কি, বইটা ভর্তি পরীক্ষা দিব না। বুঝতে পারছি, এটা তো ভালো, মানে এটা ওর নোবেল একটা থট যে আসলে দরকার নেই আমাকে আরেকটা মানুষের চান্সটাকে মিস করে দেওয়ার। হ্যাঁ, মানে একটা ধরেন যে আমি চান্স পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে চান্স পাইলাম না, এটা আসলে ধরেন নিজের উপর দোষ দেওয়া যায়, বাট আমি পরীক্ষা দিতে পারলাম না, এটা তো কিন্তু আনফেয়ার। আনফেয়ার। দ্যাটস ওয়াই আমি হচ্ছে আর চিন্তা ভাবনা করি নাই, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ওই দিন থেকে অফ। আচ্ছা। তো এরপর থেকে একদম ফুল ফোকাস হচ্ছে মেডিকেল আর ম্যাথ বই, আইসিটি বই, তারপর হচ্ছে বাংলা ইংলিশ সব বই হচ্ছে খাটের নিচে ফেলাই দিয়েছিলাম। বাকি শুধুমাত্র মেডিকেল ওরিয়েন্টেড যেসব বই ছিল ওগুলো রেখে দিয়েছিলাম। তো এরপর থেকে একদম ফুল ফোকাস হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের দিকে ছিল। সো তাহলে হচ্ছে তোমার এইভাবে গেল মেডিকেল অ্যাডমিশনের সময়। তো তুমি মেইনলি হচ্ছে যে বেশ কয়েকটা কোচিং এ পড়েছো, মানে আমি যে তো করে। মোটামুটি সারা দেশে ফেমাস বেশি কোচিং পড়ার জন্য। ও হ্যাঁ, ওটা মিমটা তোমাকে নেই যে হচ্ছে যে আল্লাহ দুনিয়া সব কোচিং এ একাই পড়ছে। বাট লাইক এটা না খুবই নর্মাল, মানে আর এখানে আগে ওদেরকে একটা সিক্রেট বলা দরকার যেটা ওরা জানে না, সেটা হচ্ছে যে কোচিং সেন্টারে আগে থেকেই জানে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। এটা শুনতে খুবই অবাক লাগতেছে, বাট এটা খুবই সিম্পল একটা, আমরা নিজেরা তো এখন কোচিং চালাই, আমরা বলি কিভাবে এটা কাজটা করে। আই গেস ও এখন জানে, এটা ওর কাছে ওপেন সিক্রেট। ইস্যুটা হচ্ছে যে প্রত্যেকটা কোচিং তুমি দেখবা, যেমন এখন এসিএস কিংবা হচ্ছে যে উদ্ভাস, ওরা সবাই দেখবা বেশ কিছু ট্যালেন্ট হান্ট এক্সাম নেয়। ওই ট্যালেন্ট হান্ট এক্সামটা তোমরা ভাবো যে বিকজ ওরা তোমাদেরকে পুরস্কার দিতে চায়, এটা আসলে ওদের মেকানিজম টু আইডেন্টিফাই কে পরের বছর ফার্স্ট হবে। কারণ বিগত সব বছর ধরে যারা এইসব ট্যালেন্ট হান্ট এক্সামে কিংবা হচ্ছে যে ওই যে উদ্ভাসিত মুখ এক্সামে টপার থাকে, তারাই ঘুরে ফিরে বুয়েট মেডিকেলে টপ হচ্ছে। এটা 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 ও যে ওকে এভাবে খুঁজে বের করা হয়েছে। এভাবেই দেখবা যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে যে ফার্স্ট, এবং যে ছেলেটা ফার্স্ট হয় দেখবা প্রতিটা প্ল্যাটফর্মের সাথে ওর ছবি আছে। কিভাবে? ওই 1900 সালে ও যখন ফার্স্ট ইয়ারে ছিল তখন একটা ট্যালেন্ট হান্ট এক্সামে ভালো করছে, ওর সাথে একটা ছবি তুলে বসে আছে। এই সামনের বছর বুয়েটে যে ছেলেটা ভালো করতে পারে আমাদের কোচিং থেকে, ও হচ্ছে 26 ব্যাচ, ওর নামটা আমি এখন বলতেছি না, যখন হবে তখন বলবো। ওই ছেলে অলরেডি হচ্ছে যে এরকম মানে 25 ব্যাচ যারা এবার এখন মাত্র ইউনিভার্সিটিতে উঠলো, তাদের সাথে অ্যাডমিশনের সময় সে ক্লাস করে এক্সাম দিয়ে তাদেরকে বিট করে বসে আছে। তো আমরা আগে থেকেই বুঝতে পারছি যে এই ছেলে হচ্ছে যে টপ 10-এর দিকে থাকবে, ফর শিওর থাকবে। ইনফ্যাক্ট এবার কিন্তু হচ্ছে যে আকিব যখন ফার্স্ট ছিল বুয়েটে, সবার আগে কিন্তু ওদেরকে লাইভে নিয়ে আসছি আমি, মানে স্পন্দন থেকে আমি আর শিশির ভাই আমরা দুজন হচ্ছে লাইভে নিয়ে আসছিলাম। উদ্ভাস তো এবার লাইভে যাবেই না, এটা তো আগেই বলে রাখছে। সো আমরা এসে ফার্স্ট নিয়ে আসি কারণ আমাদের একাডেমিকের স্টুডেন্ট ছিল। এবং ইনফ্যাক্ট বইয়ের ভর্তি পরীক্ষা হওয়ার আগেও আমি জানতাম যে আকিব ছেলেটা এবার ফার্স্ট হইতে পারে। শুধু সেটা না, মানে আমি তো আসলে আপনাকে সিনারিওটা বলি। আর রেজাল্ট দিছে ওই দিন, আমি ওই দিন আমার ঘুমায় যাওয়ার কথা আগে মনে হয় কোন একটা ম্যাচ ছিল, মানে চ্যাম্পিয়ন্স লিগের, আমি খেলা দেখার জন্য বসে আছি। এর মধ্যে বইটার রেজাল্ট পাবলিশ হয়েছে রাত 2টার দিকে। তো আমি হচ্ছে শিশির ভাইকে ফোন দিয়েছি, ভাই বইটার রেজাল্ট তো পাবলিশ হয়েছে, আকিব ফার্স্ট হয়েছে, তুমি কি দেখছো শিওর? আমি হ্যাঁ ভাই শিওর, এটা আমাদেরই আকিফের নাম। শিশির ভাই উইদিন আমি ফোনটা রাখার 10 সেকেন্ডের মধ্যে পোস্ট করে দিছে ডিজাইন সহ যে বুয়েট ফার্স্ট আকিফ অভিনন্দন। 10 সেকেন্ডের মধ্যে ডিজাইন বানানো ইম্পসিবল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কিভাবে বানালেন, বলে যে আকিফের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড থেকে শুরু করে 10th পজিশন পর্যন্ত আমার সবগুলো আলাদা ডিজাইন মোবাইলে সেভ করে রাখা আছে। আমি তো জানি কিছু একটা হবে, যেটা আমি সেটাই পোস্ট করে দিব। তা জাস্ট চিন্তা করেন, আমরা এইভাবে আগে থেকে রেডি। শুধু আমরা না, প্রতিটা কোচিং সেন্টার আগে থেকে রেডি। তুহার নামে প্রতিটা কোচিং সেন্টার আগে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড
10th পর্যন্ত ওর ডিজাইন বানানো আছে। রেজাল্ট দেওয়ার সাথে সাথে সবাই পোস্ট করে শুরু করে দিয়েছে যে তুহা আমাদের এখানে পড়ছে। সো যারা টপার ওরা আসলে সব কোচিং থেকেই অনেক সার্ভিসেস পায়, এবং ইনফ্যাক্ট ও এখনো শিখা যাবে নাকি আমি জানি না, বাট অনেক কোচিং হয়তো ওর কাছে টাকাও নেয় নাই নেয় নাই, কারণ ওরা জানে যে ফার্স্ট হবে ওকে দিয়ে তোমাদের হচ্ছে যে মার্কেটিং করতে হবে। সো টেকনিক্যালি যারা টপার তারা আসলে যে অনেক কোচিং ইনভলভ থাকবে এটা যে আসলে একটা খুব নর্মাল বিষয়, এটা আই গেস হচ্ছে অনেকে বুঝতে পারে না, বা অনেকে ভাবে যে এটা মনে একটা স্ক্যাম টাইপের কিছু, বাট এটা সম্ভব। কারণ হচ্ছে যে ওর মতো ছেলে যারা এত হাই ক্যালিবারে তারা সব জায়গায় ইনভলভ থাকে, তারা সব জায়গা থেকে কন্টেন্ট দেখে, কন্টেন্ট নেয়, তারা সব জায়গার বেনিফিটটা নেয়। আর আমাকে যদি কোনো কোচিং এসে বলে সাপোজ আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমাকে আমি ফ্রি পড়াবো, তা আমি কি নিবো না ওর সার্ভিসগুলো, আমি বইগুলো নিবো না ফ্রি, দিবই তো, দেখি কি আছে, সেইটাই হয় সব জায়গায়। মানে ম্যাঙ্গো পিপল যারা আছে তারা আসলে এটা রিলেট করতে পারে না। হ্যাঁ থেকে 19,000 পর্যন্ত রাখতেছে না, সেখানে আমি 19,000 টাকা কিভাবে আমাকে ফ্রি দিচ্ছে, বিকজ বিকজ ওকে দেখে তো বাকিটা ভর্তি হবে, এটাই স্বাভাবিক, ব্যবসা এইভাবেই চলে, এন্ড ইটস নর্মাল। এটার কারণটা হচ্ছে খুবই সিম্পল। দেখো তুহা যে ফার্স্ট হয়েছে, তুহা পুরো এন্টায়ার জার্নি তো কলেজে ভর্তি হওয়ার আগে ওর কেমিস্ট্রি বই শেষ। তো মানে তো তোমার কি মনে হয় ওকে চান্স পাওয়ানোর ক্ষেত্রে কোন কোচিং এর অবদান আছে, অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট যে উপর আল্লাহ আবার ওর পরিশ্রম আর ওর বাপ মার দোয়া ছাড়া কারো অবদান কি এখানে অনেক বেশি থাকতে পারে? ও এখন হাম্বল হওয়ার জন্য বলতে পারে আমার অমুকের অবদান আছে, আমি ওকে অবদান ক্রেডিটটা দিচ্ছি, বাট লেটস বি অনেস্ট, যে ছেলে নিজে এত পরিশ্রম করছে ওটা নিজস্ব ক্রেডিট। সমস্যাটা হচ্ছে যে প্রতিটা মানুষ চান্স পায় নিজের জোরেই, একই ক্লাস করে কেউ চান্স পায় কেউ চান্স পায় না, এটা মানুষের মাথাটা ম্যাটার করে। আমাদের সমস্যা হচ্ছে আমরা ভাবি যে অমুক ভাই চান্স পেয়েছে আমিও চান্স পেয়ে যাবো, অমুক ভাই কি কষ্টটা করছে এটা করবে না, খালি ভর্তি এলিয়েছে। ওকে, তো তোমার ফার্স্ট কোয়েশ্চেনটা খুবই সুন্দর করে তুমি চমৎকার ভাবে অ্যান্সার করছো যে কিভাবে তোমার ইন্টার জার্নিটা গেছে। আমার কাছে একটু বলো যে তুমি এই যে বলে যে তোমার কলেজে ভর্তি হওয়ার আগেই তোমার বই শেষ, মানে এটা তো আসলে অবিশ্বাস্য, মানে আমার নিজের কাছে অবাক লাগতেছে। তোমার পড়ার রুটিনটা আসলে কেমন ছিল যে তুমি এত কিছু একসাথে সামলাতে পারছো, মানে নটরডেমে ক্লাস করে আবার দুইটা হচ্ছে অ্যাডমিশন কোচিং সামলানো তো ইম্পসিবল ঘটনা। এটা কি এডমিশন টাইমের কথা নাকি আগে কলেজ লাইফেরটা বলো, রুটিনটা কি ছিল, তারপর অ্যাডমিশন সময় রুটিনটা বলো। আচ্ছা, কলেজ লাইফে যতক্ষণ পর্যন্ত আমি আগের ব্যাচের সাথে ভর্তি হই নাই, মানে এইচএসসি 22 ব্যাচের অ্যাডমিশন কোচিং স্টার্ট হয়েছে নভেম্বরে, তো এর আগ পর্যন্ত আমাদের এইচএসসি পরীক্ষার ক্লাস স্টার্ট হয়েছিল হচ্ছে 4 মার্চ, মার্চের 4 তারিখ 2022। তো ওই দিন থেকে নভেম্বর পর্যন্ত তখনকার আমার টার্গেটটা ছিল যে আমি হচ্ছে কলেজ থেকে আগে থাকবো, যেহেতু অলরেডি আমি আগে আসি, সুতরাং কলেজ যখন যেটা পড়তে দেয় বা কুইজ টুইজ যা কিছু হয় ওইটার আগের দিন বা আগের 2 দিন হচ্ছে কলেজের জন্য পড়বো। লাইক মঙ্গলবার এবং বৃহস্পতিবার হচ্ছে নিজেদের কুইজ হয়, তো আমি হচ্ছে রবিবার আর সোমবার পড়বো মঙ্গলবারে কুইজের জন্য, মঙ্গল আর বুধ পড়বো বৃহস্পতিবার কুইজের জন্য, বাকি যে শুক্র এবং শনিবার থাকে ওইটা দিয়ে হচ্ছে আমি আগাবো কলেজ থেকে। খুবই সিম্পল একটা টেকনিক। আচ্ছা, আর হচ্ছে যে তোমার যখন হচ্ছে অ্যাডমিশন টাইম স্টার্ট হয়ে গেল তখন আসলে বেশ প্যারা খাইছি বলতে, তখন আমার হচ্ছে এখন যেরকম সিচুয়েশনে আছি, মানে একসাথে আমার মেডিকেল সামলাচ্ছি আবার হচ্ছে প্ল্যাটফর্মগুলো সামলাচ্ছি, তা সেম গোজ ফর তখন, মানে তখন হচ্ছে আমি কোন টাইমে কি করবো এক্স্যাক্টলি আধা ঘন্টা যদি কোনো ক্ষেত্রে আমি টাইম স্পেন্ড করি সেটা আমি লিখে রাখতাম। মানে আগের দিন হচ্ছে মানে টাইম ম্যানেজমেন্ট খুব টপ নচ করছো, প্রতিটা সেকেন্ডের হিসাব রাখছো, মানে ইভেন নামাজ পড়ার জন্য যে আমার 10 মিনিট রাখতে হবে ওইটা হচ্ছে আমি মানে আলাদা করে লিখে রাখতাম। এগুলো বললে তো আবার অনলাইনে ট্রল করবে মানুষজন, বাইরে ভাই মানুষজন কি সমস্যা, ওরা 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 সবকিছু কুশ আসতে চায় আবার ভালো করতে চাই জীবনে, খুব অদ্ভুত একটা জিনিস। আচ্ছা, থার্ড কোয়েশ্চেন তাহলে, মানে থার্ড ফেজ যেটা অ্যাডমিশনের ফেজ, ওই সময় কিভাবে পড়েছো? ওই সময় হচ্ছে আমার যখন যেটা যেখানে লাগছে, আচ্ছা, মানে ধরেন কোথাও হচ্ছে হয়তো কেমিস্ট্রি ভালো পড়াবে তো আমি হচ্ছে ওখানে কেমিস্ট্রি ক্লাসটা করছি, বা কোথাও হয়তো জিকে ক্লাসটা করাবে ভালো, ওখানে আমি জিকে ক্লাসটা করছি। আর দেখা যায় এক্সাম আমার যখন যেটা মনে হয়েছে যে না আমার জন্য ফিজিবল এক্সামটা দেয়া, তো ওই সময় হচ্ছে ওইটা দিছি। আর আমি হচ্ছে মেজরলি অফলাইনে 3টা প্ল্যাটফর্ম হচ্ছে মেনলি ফলো করছি। তো সেক্ষেত্রে দেখা গেছে যে একটা প্ল্যাটফর্মের উইকলি থাকতো শুক্রবারে, একটা থাকতো সোমবারে, আর একটা থাকতো বুধবারে। তো যেটা শুক্রবারে থাকতো সেটার জন্য আমি বুধবার এবং বৃহস্পতিবার পড়তাম, যেটা সোমবারে থাকতো শনি আর রবিবার পড়তাম, আর যেটা বুধবারে থাকতো সেটার জন্য সময় মঙ্গলবার পড়তাম। তো আমি হচ্ছে উইকলি বেসিসে টার্গেটটা প্ল্যান করতাম অলওয়েজ। আর তুমি কি আসলে মেডিকেলের যে অফলাইন ক্লাসগুলো হয় ওগুলোতে বেশি ফোকাস করো নাই? যখন যেটা প্রয়োজন হয়েছে। ও আচ্ছা, মানে এমন না যে তুমি সব ক্লাসই করবা? এমন না যে সব ক্লাসই করবো, যেটা তোমার কাছে মনে হয় ক্লাস করছে, যেমন মোটামুটি ইংলিশ এবং জিকে ক্লাস সবগুলাতেই করছি, জিকেটা না হলেও ইংলিশটা মোটামুটি সব জায়গাতেই করছি। আচ্ছা আচ্ছা, আর তোমার বায়োলজি যেহেতু আগে থেকে পড়া ছিল, কেমিস্ট্রি আগে থেকে পড়া ছিল, এটা নিয়ে তোমার খুব একটা প্রবলেম হয়নি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো যে মেডিকেলে যে মানুষ বলে একসাথে অনেকগুলো বই পড়তে হয়, এটা কি আসলে পড়তে হয়? না, মানে তুমি আসলে কয়টা বই পড়ছো বায়োলজির? আমি পড়ছি 4টার মতো, মানে বাট দেন এগেইন মানে লাইক তুমি হয়তো বা অন দি টপ টিয়ার, যে কারণ তুমি প্লেস করতে চাও। একটা মানুষ মনে করে জাস্ট সে কোনো মতে ডিএমসি তে চান্স পেতে চায়,
অনলি হাসান আজমল মানে মেইন বই যা কিছু আছে এই বইগুলো ফলো করলেই তার মোটামুটি 70-র মধ্যে, যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তখন 70 আসে, 70-র মধ্যে 65 পাওয়া পসিবল, ভেরি পসিবল। আচ্ছা, এখন আমি তোমাকে জাস্ট কয়েকটা হচ্ছে যে মানে ইয়ার কথা বলবো, মানে অনলাইনে খুব প্রচলিত হচ্ছে যে টেকনিক্স, তুমি জাস্ট বলবা এটা কি ইয়েস নোতে, যে আদৌ কি এটা একটা ভালো টেকনিক নাকি না, বা গুড ব্যাড দিয়ে তুমি আমাকে বলতে পারো, ঠিক আছে? প্রথমে হচ্ছে যে ফ্ল্যাশ কার্ড মেথড, এটা কি খুব ভালো মেথড? আমি অ্যাপ্লাই করি নাই। তুমি কখনো অ্যাপ্লাই করো নাই? ওকে ফাইন। দাগানো বই পড়া, এটা কি খুব ভালো মেথড? দাগানো বইটা ডিপেন্ড করে আসলে কে দাগাইছে বা কতটুকু ডিপলি দাগানো আছে। আচ্ছা, মানে এটা কি ভালো নাকি এমনি ওভারঅল? ভালো। ভালো, আচ্ছা ঠিক আছে। কোয়েশ্চেন ব্যাংক অ্যানালিসিস করে পড়া, এটা কি ভালো নাকি খারাপ? কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়া ভালো, কিন্তু কোয়েশ্চেন ব্যাংক ইজ নট দ্য লিমিট, লিমিট আরো বড় করা উচিত। লিমিটটা আরো বড় করা উচিত। ওকে ফাইন। 4 নাম্বার, সেটা হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কঠিন কঠিন হচ্ছে যে মডেল টেস্ট এক্সাম দেওয়া উচিত, এটা কি তুমি এগ্রি করো নাকি না? টপ 1%-এর জন্য। বাকি সবার জন্য আসলে অ্যাভারেজ কোয়েশ্চেন প্র্যাকটিস করা বেটার। ওকে ফাইন। মেডিকেল অ্যাডমিশন টেস্ট অনেক বেশি মুখস্থ নির্ভর, এটা কি সত্যি নাকি না? সত্য। সত্য। আচ্ছা, সো মোটামুটি তাহলে হচ্ছে যে যদি এখন আমাকে বলো যে একটা অ্যাভারেজ স্টুডেন্ট, সে এখন ফার্স্ট ইয়ারে আছে, তার কি কি এখন থেকে সে করতে পারে যেন সে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আগায় থাকতে পারবে? যে কোনো এডমিশন টেস্টে যদি সে আগে থাকতে চায়, ফার্স্ট ডে ওয়ানে যদি একটা কাজ করতে পারে, তার লাইফের গোলটা সেট করতে পারে যে সে আসলে মেডিকেলে যাবে না ইঞ্জিনিয়ারিং এ যাবে, তাহলে ওকে, গোল সেটিং, দ্যাটস ওয়ান। দেন গোল সেট করবে। দেন হচ্ছে ওই গোলটার জন্য স্পেসিফিক যদি দৌড়াতে পারে, লাইক হচ্ছে যদি তার টার্গেটটা মেডিকেল থাকে, মেডিকেলের ক্ষেত্রে সে একদম বইটা ফিক্স করে নেওয়া, অ্যান্ড বইটা যদি একটু অ্যানালাইসিস করে দাগাইতে পারে, যেমন হচ্ছে এডজিনিতে এখন প্রত্যেক সাবজেক্টের প্রত্যেক রাইটারের দাগানো বইটা অ্যাভেলেবল আছে, মানে কোনটা কোন লাইন থেকে এক্স্যাক্টলি কত সালে কোন প্রশ্ন আসছে, মানে এই অ্যানালিসিস সহ দেওয়া। মেডিকেল 13-14-তে কোনটা আসছে বা 88 সালে কোনটা আসছে, ইভেন বোর্ড পরীক্ষায় কোনটা আসছে, কোন রাইটারের অনুশীলনে কোন প্রশ্নটা আছে, এগুলা সহ মানে পাওয়া যায়। তো দ্যাটস ওয়াই সে যদি বইটা একটু সাজিয়ে নিতে পারে, পড়াটা কিন্তু খুব বেশি দিনের বিষয় না। তো এটা যদি এ করতে পারে, ডে ওয়ান থেকে স্টার্ট করা উচিত। অ্যানালাইসিস বুকটা যদি ইমপ্লিমেন্ট করতে পারে, আই থিঙ্ক তার জন্য সবচেয়ে বেস্ট হয়। ওকে নাইস। ওকে, 3 নাম্বার যে হচ্ছে যে কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে তাহলে তোমার মোটামুটি হচ্ছে দাগানো বই দরকার, আর হচ্ছে অফকোর্স তুমি যেটা বললা যে তোমার ওকে হচ্ছে ফার্স্ট থেকে গোল সেট করতে হবে। রেগুলার থাকতে হবে, এগুলো তো নর্মাল কথা, এগুলো। আচ্ছা, প্রি মেডিকেল কি আসলে দরকার নাকি না, মানে এটা কি একটা ভালো জিনিস নাকি না? আই থিঙ্ক এইচএসসি 20 থেকে এইচএসসি 25 পর্যন্ত এটা পারফেক্ট একটা জিনিস ছিল। 26 থেকে এটা আসলে মানে কারণ রিজনটা হচ্ছে তখন শর্ট সিলেবাস ছিল। যখন অ্যাডমিশন টাইমে আপনি 3 মাসের মধ্যে এক্সট্রা সিলেবাসের 20টা চ্যাপ্টার পড়তে যাবেন, সম্ভব না। আবার হচ্ছে জিকে ইংলিশ নতুন করে পড়তে হবে একদম কমপ্লিটলি, তখন কিন্তু এটা সবার জন্য ফিজিবল হয়ে ওঠে না, বা অ্যাকচুয়ালি পসিবল না সবার ক্ষেত্রে। বাট এইচএসসি 26 ব্যাচ থেকে যেহেতু একদম তাদের ফুল সিলেবাস, ওর কিন্তু অ্যাডমিশন টাইমে নতুন করে কিছু পড়তে হচ্ছে না। আচ্ছা, ও এইচএসসি পরীক্ষার জন্য যা পড়তেছে ওইটাই জাস্ট কিছু এক্সট্রা বেশি ইনফো পড়তে হইতেছে, কিছু মুখস্থ জিনিস। আগে হয়তো মেনলি ম্যাথের প্রতি, কেমিস্ট্রিতে বা ফিজিক্সে ম্যাথের প্রতি ফোকাস দিতে হয়তো বেশি, এখন হয়তো ওই পিএইচ এর বর্ণ কোনটা কি এটা বেশি মুখস্থ করতে হবে। তো এই জিনিসটা আর কি, জাস্ট এখন এটার জন্য প্রি মেডিকেল করাটা ম্যান্ডেটরি না, বাট আগে ম্যান্ডেটরি ছিল। আচ্ছা, মানে আগে প্রি মেডিকেল করাই লাগতো, আর এখন প্রি মেডিকেল আসলে করাটা খুব একটা ইম্পর্টেন্ট না, সামনে আস্তে আস্তে প্রি মেডিকেলটা হয়তো উঠেই যাবে আবার। ওকে ফাইন। উঠে যাবে না, বাট কমবে কিছুটা, মানে রিকোয়ারমেন্টটা কমবে, বা হচ্ছে একটা স্টুডেন্টের সেই পরিমাণ টাইমটা থাকবে না প্রি মেডিকেল পড়ার ক্ষেত্রে। হ্যাঁ, মানে অলরেডি আমি 26 ব্যাচই দেখতে পাচ্ছি যারা সিলেবাসই শেষ করতে পারতেছে না। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে ওভারঅল এই কয়েকদিন তুমি পড়ায়, যদিও তুমি অনেক ইয়াং, লাইক মাত্র 23 ব্যাচ, আমি তোমার থেকে অ্যাটলিস্ট 5 ব্যাচ সিনিয়র, আমার এটা ফিল হচ্ছে অলরেডি। সো আমি তোমাকে জিজ্ঞেস, তোমার কি মনে হচ্ছে যে দিনে দিনে স্টুডেন্টদের ওভারঅল পড়ার অ্যাবিলিটি কমতেছে? পড়ার এবিলিটি কমতেছে না, এক্স্যাক্টলি ও ফিল করে জিনিসটা, যে এইচএসসি পরীক্ষার 1 মাস আগে যদি আমি প্রত্যেক চ্যাপ্টারে একটা করে ওয়ান শট দেখি, তাহলে তো আমার ওই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এটা কি খুব মানে ইউনিক? এটা হচ্ছে তখন তাকে একটা মানসিক স্যাটিসফ্যাকশন দেয়। যেমন ধরেন আমি আজকে পড়তেছি, ভাবলাম যে এখন যদি না পড়ে আমি খেলাটা দেখি তাহলে তো খুব একটা অসুবিধা হবে না, পরে হচ্ছে আমি একটা ওয়ান শট দেখে নিব। কারণ এখানে আমার কাছে 20 ঘন্টার ক্লাস আছে, পরে হচ্ছে আমি 3 ঘন্টার ক্লাস দেখে চ্যাপ্টারটা শেষ করে দিব। তো ওরকম ভাবে যখন তার কাছে একটা বিকল্প অপশনস থাকতেছে আর শর্টকাট ওয়ে থাকতেছে, তখন কিন্তু সে ডে ওয়ান থেকে সিরিয়াস হতে পারতেছে না। তার মানে কি তুমি কি তাহলে হচ্ছে একদম ওয়ান শট ক্লাস বা শর্টকাট ক্লাসের একদম মানে ঘোর বিরোধী টাইপের মানুষ? করতে হবে, আচ্ছা, আগে থেকে যদি জিনিসটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া না থাকে তখন মানে ওয়ান শটকে ডিভিশন হিসেবে ট্রিট করো, One shot হিসেবে এটাকে হচ্ছে যে আসলে মানে মেইন ক্লাস হিসেবে ট্রিট করলে ধরা খাবে। আচ্ছা ফাইন, প্রি নাইস। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা অনেক আলোচনা করলাম পড়াশোনা কিভাবে করতে হবে, কোনটা রাইট কোনটা রং, এগুলো নিয়ে। আমরা একটু ডিপার কোন আলোচনায় যাই। ডিপার আলোচনায় হচ্ছে প্রথমত তোমার পার্সোনাল হচ্ছে যে জার্নিটা নিয়ে যাই, যে তুমি মেডিকেলে ঢোকার পরে তুমি যে এক্সপেকটেশন নিয়ে হচ্ছে যে শুরু করেছিলা, ডিএনসি থেকে সেই এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে? টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি হচ্ছে সবসময় লো এক্সপেকটেশন রাখি। আচ্ছা। কিছুতে
মানে আমি এক্সপেক্টও করি না যে ডিএমসিতে অনেক হাবি যাবে, মানে অনেক হাই কোয়ালিটি কিছু থাকবে বা এসি থাকবে, এটা পর্যন্ত আমি এক্সপেক্ট করি না যাওয়ার আগে। এসি থাকবে না? মানে এটা জাস্ট একটা স্ট্যান্ডার্ড বুঝাইলাম। তো ওরকম ভাবে আর কি সবকিছুতে আমি লো এক্সপেকটেশন রাখি এবং মনে করি যা কিছু করার আমাকেই করতে হবে। আচ্ছা, তো আমার হচ্ছে এক্সপেকটেশনটা অলওয়েজ থাকে একদম গ্রাউন্ড লেভেলে, আর ইফোর্টটা থাকে হাই হাই লেভেলে। লেভেলে। সো এই জন্য তো আসলে তোমার কাছে যা পাইছো তাতেই খুশি। ওকে, নাইস। তুমি যে এই যে এত কিছু করছো, ফর এক্সাম্পল, তোমার কি এটা মনে হয় যে তুমি যে এখন মনে করো বাট তুমি একটা এই যে- জিনিস হ্যাঁ, একটা জিনিস এটা হচ্ছে আমি মানে অন্তত এটা ফিল করছিলাম যে ডিএমসি তে অন্তত বডি যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবল থাকবে। মানে আমরা যখন ফার্স্ট ইয়ার এনাটমি ক্লাস করি, অন্তত এই বিশ্বাসটা আমার ছিল যে বিএমসি তে অনেক অনেক বেশি বডি থাকবে। স্যাম্পলস থাকবে। হ্যাঁ, মানে আমরা যেটাকে ক্যাডাভার বলি, ক্যাডাভার অনেক বেশি অ্যাভেলেবল থাকবে। আমরা যখন যেটা ক্যাডাভার অ্যাভেলেবল না ডিমসিতে? কি বলো তো, ডিমসে অ্যাভেলেবল না থাকে কোথায় অ্যাভেলেবল থাকবে? বিভাগীয় মেডিকেল গুলোতে একটু ভালো অ্যাভেলেবল থাকে। আচ্ছা 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 আচ্ছা, দ্যাট ইজ আ বিট উইয়ার্ড। এখানে অনেক বেশি রেস্ট্রিকশন থাকে, তো সেজন্য সব অ্যাভেলেবল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, ফাইন। আমার তাহলে তোমার কাছে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে এই যে তুমি মনে করো এখন এর জিনি শুরু করেছো, আমরা এই জিনিস জানি সম্পর্কে সামনে জানবো আবার, বাট এর জিনি বা ডক্টর ওয়ালা, তোমার যে দুটো প্ল্যাটফর্ম, এই দুটো প্ল্যাটফর্ম যখন শুরু করেছো তখন কি তোমাকে অনেক মানুষ চিয়ার করেছে, নাকি তোমাকে ক্রিটিক করেছে, নাকি তোমাকে বলেছে ফার্স্ট ইয়ারে থাকতে তুমি এগুলো করছো, তুমি পারবা না? হোয়াট ওয়াজ দ্য পাবলিক রিয়াকশন, বা তোমার কাছের মানুষদের কাছে তুমি কেমন রিয়াকশন পেয়েছো? এখনো পাই বা তখনও পেয়েছি আর কি। মানে সবাই আসলে এক্সপেক্ট করতে পারে না। বা এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। মানে তারা নেগেটিভ বলতে তারা কি তোমাকে ডিমোটিভেট করে, মানে নাকি তারা হচ্ছে যে তোমাকে যখন বিস্ময় প্রকাশ করে তার মধ্যে একটা কিঞ্চিত হচ্ছে যে জেলাসি থাকে তাদের মধ্যে, বিষয়টা কিরকম? আসলে ম্যান টু ম্যান তো ডিফার করে, বাট ধরেন অনেকে এক্সলিম হয় বা অনেক বেশি বিস্মিত হয়, বাট ম্যাক্সিমাম পিপলের রিয়াকশনটা থাকে আসলে মানে যারা অন্তত আমার কম্পিটিটর লেভেলে আছে তারা অপছন্দই করে। অপছন্দ করে যে এই ভেবে যে আসলে একটা মানে ছোট ছেলে তাদেরকে টেক্কা দিয়ে দিয়েছে, বিষয়টা কিরকম? হ্যাঁ। আচ্ছা, মানে তোমার কাছে কি বা তোমার ফ্যামিলিটাকে কিভাবে নেয়? আচ্ছা, এটা যদি আমি শেয়ার করি তাহলে আমি যখন শুরু করেছি তখন কিন্তু আমার আব্বু আম্মু জানতেন না যে আমি আচ্ছা পড়াই। আচ্ছা আচ্ছা যেহেতু আমি মানে আমার শুরুটা হচ্ছে আইপ্যাড দিয়ে, আমি আইপ্যাডে ক্লাস নিতাম। সো ওনারা জানতেন যে আমি অনলাইনে একটা টিউশন পড়াই। আচ্ছা আচ্ছা। আমি এত কিছু জানতো না। চান্স পেয়ে গেছে স্টুডেন্টরা, বা 14 ফেব্রুয়ারি সরি 14 ডিসেম্বর। 14 ডিসেম্বর হচ্ছে যখন রেজাল্টটা দিয়ে দিল, ওই দিন হচ্ছে আমার 300+ স্টুডেন্ট চান্স পেয়েছে। তখন আমি আব্বু আম্মুর সাথে শেয়ার করছি যে আমার 300+ স্টুডেন্ট চান্স পেয়ে গেছে। তা আব্বু আম্মু তখন তো অবাক যে পড়াইতাম তো আমি একটা টিউশন 300 জন কিসের জন্য chance করছে পাইলো। কাজটা? তারপর থেকে আমি শেয়ার করছি, আর হচ্ছে গ্র্যান্ড সেলিব্রেশন করছিলাম এই বছর। গ্র্যান্ড সেলিব্রেশন করার পরে কি তোমার বাবা মা খুশি নাকি এখনো? আচ্ছা, এখন খুশি। আচ্ছা, ঠিক আছে, যাক, মাশাআল্লাহ। সো তোমার কি এটা মনে হয় যে আসলে when you start a journey like on like this entrepreneurial journey, তোমার কাছে কি মনে হয় যে like this is a very lonely journey, or do you get a lot of support from people? শুরুটা নিজেকেই করতে হবে, এরপর আস্তে আস্তে ধরেন ডিপেন্ড করতেছে। যাকে আপনি হ্যাপি রাখতে পারবেন সে অনেক সাপোর্ট করবে, বাট যাকে হ্যাপি রাখতে পারবেন না। আমার কাছে মনে হয় তুমি আসলে লাইফ নিয়ে একটু প্যারা কম খাও, মানে ইউ ডোন্ট কেয়ার মাচ অ্যাবাউট পিপল। এটা একটা ভালো, মানে একটা দিস এ ভেরি পজিটিভ ট্রেট, এবং সাধারণত এই বয়সে এই ধরনের ট্রেটস দেখা যায় না। প্রবলি আমার মধ্যে এই ট্রেটটা আসছে যখন আমি ইউনিভার্সিটি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, আচ্ছা না ঠিক আছে, দ্যাট মেক্স সেন্স, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ওঠার পরে মোস্ট প্রবলি আমার মধ্যে এই মানে আইডিয়াগুলো আসছে। তার আগে আমি অনেক ভাবতাম আচ্ছা মানুষ কি বলবে, কি করব, আমি একটা ভিডিও দিলে মানুষ কিরকম ভাবে রিয়াক্ট করবে, মানুষকে আমাকে টাকা খোর ভাববে, এই জিনিসগুলো আমার মধ্যে অনেক কাজ করতো, টু বি অনেস্ট। লাইক আমি মানুষের কাছে টাকা চাবো, এটা কত খারাপ ভাবে আমাকে মানুষ, এই রিয়েলাইজেশনগুলো আসতে একটু সময় লাগছে। আচ্ছা, নাইস। তোমার কাছে পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, এর যিনি তুমি যে প্ল্যাটফর্মটা খুলেছো, এটা তো হুট করে, আমি যেটা তোমাকে আমি বিফোর দি হচ্ছে পডকাস্ট বলছিলাম যে আমরা লাঞ্চের সময়, যে এর যিনি প্ল্যাটফর্মটা তুমি যখন স্টার্ট করেছো আমি নিজে এক্সপেক্ট করি না যেটা এত তাড়াতাড়ি বুম করবে, বিকজ আমি নিজে সেক্টর আছি এবং আই নো যে হাউ টাফ দ্য কম্পিটিশন ইজ। সো তুমি যে এর যিনি শিখেছো যে তুমি এরকম করে স্টার্টটা করলা, হোয়াট ওয়াজ গোয়িং থ্রু ইউর মাইন্ড, এবং তুমি কি নিজেও এক্সপেক্ট করছিলে যে এত তাড়াতাড়ি বুম করবে? নট অ্যাকচুয়ালি। আমি হচ্ছে চান্স পাইছি 24 সালে। 24 সালের 11 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের রেজাল্ট দিছিল। তো আমি হচ্ছে এর যে গ্রুপটা, ফেসবুক গ্রুপটা, সেটা হচ্ছে 13 ফেব্রুয়ারি খুলেছিলাম। আচ্ছা, খোলার পরে ধরেন কিছুদিন বিভিন্ন পোস্ট করা হতো, গাইডলাইন টাইপের পোস্ট, অ্যান্ড ইনিশিয়াল রেসপন্স ওয়াজ ভেরি আলহামদুলিল্লাহ। বাট আশেপাশে যারা হচ্ছে আদার সেট থেকে আছে বা হচ্ছে ধরেন আমার সিনিয়র, তারা জিনিসটা আসলে পছন্দ করতেছিল না, and আমি আসলে চাচ্ছিলাম না যে এই ফিল্ডে ঢুকতে। অ্যান্ড সবাই আসলে আমাকে অনেক বেশি কারেজ করতেছিল, যেহেতু আমি মানে ভালো একটা পজিশন নিয়ে মেডিকেলে ঢুকেছি। সো যেন একটা ভালো পজিশন নিয়ে আবার ডিএমসি থেকে বের হতে পারি, সো ভালো ডাক্তার হতে পারি।
অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার জার্নিটা বেশ ভালোই আগাচ্ছিল। মানে ফার্স্ট ইয়ার কমপ্লিট হলো। ফার্স্ট ইয়ার কমপ্লিট বলতে কি, আমাদের তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মধ্যে কোনো পরীক্ষা হয় না। না, ফার্স্ট ইয়ার থেকে এমনিতেই হ্যাঁ একদম ডিরেক্ট থার্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারে উঠি। তো সেকেন্ড ইয়ারে ওঠার ক্ষেত্রে মানে ধরেন থার্ড কার্ড যখন দিলাম, আমি স্পেসিফিক্যালি মেডিকেলের এতদিন পর্যন্ত যা কিছু পড়েছি, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে ওই যে অ্যাবডোমেন কার্ড যেটা থাকে সবচেয়ে বড় কার্ড, আর ওই টাইমে হচ্ছে মানে এক কথায় থার্ড কার্ডের মধ্যে যা কিছু ছিল অ্যাবডোমেন, মেটাবলিজম আর আহ, কি বলে রেসপিরেটরি ফিজিওলজি, ওই টাইমটা হচ্ছে আমার পড়াশোনার হাইয়েস্ট পিক লেভেল বিএমসি। আচ্ছা, ওই টাইমে আমার এক্সপেকটেশনটা ছিল ওই কার্ডে হচ্ছে আমি প্লেস করবো তিনটাতেই, অ্যান্ড ইফোর্ট ওয়াজ মানে দ্যাট মাচ হায়ার অ্যাজ লাইক এস আমার এডমিশন জার্নি বা এইচএসসি জার্নি। সো তখন আমার প্রিপারেশনটা বেশ ভালো ছিল। বাট ওই টাইমে মানে ভাইবা পরীক্ষা হয়তো দেখা যায় যে কোনো টিচার আসলে মার্ক দিয়ে স্টার্ট করে হচ্ছে একদম জিরো লেভেল থেকে, তো দেখা যায় 60-এ পাস, উনি হাইয়েস্ট মার্কিং দিচ্ছে 61। আর কি হবে যাবে তাহলে? সো এখানে এক্ষেত্রে তো আর মানে প্লেস করা পসিবল না। আরেকজন টিচারও তো 80 দিয়ে রাখতেছেন, আর আমি যদি 61 দিয়ে স্টার্ট করি তাহলে তো আসলে খুবই মানে একটা টাফ ফাইট হয়ে গেল। সো এই ক্ষেত্রে হচ্ছে আমার মানে প্লেসটা আসে নাই, অ্যাবডোমেনে প্লেসটা আসে নাই, আমি হচ্ছে মোড অফ করলাম। বাট এরপরে এক্সপেকটেশন ছিল যেহেতু এই কার্ডটা আবার টার্মেও আছে, টার্মে আমি প্লেস করবো। বাট টার্মের আগের দিন হচ্ছে আমার খালামণি মারা যান। আমি হচ্ছে ঢাকায় আমার খালামণির সাথে থাকতাম। তো টার্মের আগের দিনই হচ্ছে আমার খালামণি মারা যান। ট্র্যাজিক। তো আমি হচ্ছে পরীক্ষাটা দিয়ে তারপর হচ্ছে খালামণি জানাজা ধরার জন্য আমি হচ্ছে রওনা দিয়েছিলাম। তো ওরকম ওই মুহূর্তে আসলে প্লেস করার তো চিন্তা ভাবনা করা যায় না, নিজের বাসায় যদি কেউ মারা যায়। তো তখন আসলে সেকেন্ড টার্মেও প্লেস করা হয় নাই। তখন আমি একটু ডিমোটিভেট হয়ে যাই যে যেহেতু আমি একটা কার্ডের জন্য অনেক বেশি কি বলা যায় অবসেসড ছিলাম, ওই কার্ডটাতে প্লেস হয় নাই, এবং ওই কার্ডের যে টার্মটা আছে সেই টার্মে প্লেস হয় নাই। তো আমার কাছে মনে হলো যে পড়েও যেহেতু লাভ হইতেছে না, তো পড়ে লাভ কি, কোনো কিছু করি। কিছু করি। So, তখন হচ্ছে টিউশন পড়ানো শুরু করলাম। টিউশন বলতে আমি টিউশন আগেও করাইতাম, একটু কম। আর তবে তখন হচ্ছে একটু অনলাইনে কি বলা যায় কিছু স্টুডেন্ট নিয়ে পড়ানো শুরু করলাম সেকেন্ড টার্মের পর থেকে। আর সেকেন্ড টার্মের পর থেকে আমাদের কলেজে ওই যে কি বলা যায় হলের ইস্যুটার জন্য কিছুদিন কলেজ বন্ধ ছিল, প্রায় হ্যাঁ, 48 দিনের মতো কলেজ এখনো তো ঠিক হয় নাই মনে হয়। এখনো ঠিক হয় নাই। প্রায় তো গত পরশু দিনও হচ্ছে ছাদ ভেঙে পড়ছে কিছুটা। আমি দেখছি যে একটা হেলমেট পরে একটা মিম ভাইরাল হয়েছে খুব। তো 48 দিন মোটামুটি বন্ধ ছিল, ওই টাইমটা আমি কাজে লাগাইছি। অ্যান্ড ওই টাইমে হচ্ছে আমি এইচএসসি এডমিশন বেস না, ওটা জাস্ট একটা টিউশনের মতো ছিল, মানে প্রাইভেট টাইপের। কিন্তু তখন আমি বেসিক্যালি এমবিবিএস এর যা কিছু পড়ছি ফার্স্ট ইয়ারে, অর্থাৎ ফোর্থ কার্ড পর্যন্ত, এটা হচ্ছে আমি অনলাইনে ভিডিও মেক করে করে সব কিছু আপলোড করতাম। সো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এমবিবিএস এর ফার্স্ট কার্ডের যেটা ফিজিওলজি, সেটার যে প্লেলিস্টটা আছে আমার বাংলাদেশের হাইয়েস্ট ভিউ এভার। অ্যান্ড বায়োকেমিস্ট্রি তো আমার যে প্লেলিস্টটা আছে সেটা বাংলাদেশের হাইয়েস্ট ভিউ মানে হাইয়েস্ট ভিউ প্লেলিস্ট এভার। তো এরপরে এরকমভাবে বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন কার্ডের প্লেলিস্টগুলো বানানো হয়েছে। মোটামুটি ধরা যায় যে ফার্স্ট ইয়ারে 70% কমপ্লিট করা আছে, সেকেন্ড ইয়ার একটা বিগার পোর্শন কমপ্লিট করা আছে। তো ওই যে 48 দিন বন্ধ পাইছে, মোটামুটি আমার একটা টিচিং এক্সপিরিয়েন্সটা চলে আসছে যে স্টুডেন্ট আসলে কোনটা পছন্দ করে, কোনটা কি পছন্দ দরকার করে না দরকার। বা অ্যানালাইসিসটা কিরকম ভাবে করতে হয় ক্লাস নেওয়ার ক্ষেত্রে। সো ওরকম ভাবে দেখা গেল যে ওই 48 দিনে পড়াইতে দেখা গেল যে স্টুডেন্টরাও বেশ ভালো রেসপন্স করতেছে। বা ধরেন আমার ইমিডিয়েট জুনিয়র যে ব্যাচটা ছিল সেই ব্যাচটা অনেকে ক্লাস করতো। তো এটা দেখে আমার বেশ ভালো লাগছে, মনে হলো যে ঠিক আছে আমি তো এটা ডক্টরওয়ালা তো রান করতেছি, পাশাপাশি যদি আমি ইউজিনিতেও মানে তুমি ডক্টর বলা আগে স্টার্ট করছি। ও আচ্ছা 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 আচ্ছা। আর ডক্টর বলা স্টার্ট করার উদ্দেশ্য রিজন কি এটাই যে হচ্ছে যে মানে এমবিবিএস যেটাকে বলেছে এইচএসসি বা হচ্ছে ম্যাট এক্সামের যারা মানে ক্যান্ডিডেট, এদের যে হচ্ছে ব্যাচটা, এই ব্যাচটার ক্ষেত্রে হচ্ছে এডটেক মার্কেটটা একটু টক্সিক, এর জন্য তুমি ডক্টর বলা আগে স্টার্ট করছো, বিষয়টা কি এরকম? নট এক্স্যাক্টলি, আমি আসলে ব্যবসায়িক পারপাসে এটা স্টার্ট করি নাই। আমার আচ্ছা, ছিল যে আমি ধরেন ফার্স্ট কার্ডে যখন পড়াশোনা শুরু করেছি, এইচএসসি বা এসএসসি এই লেভেলে মানে এইচএসসি এডমিশন পর্যন্ত স্টুডেন্টদেরকে যেভাবে গাইড করা হয়, এরপরে কিন্তু একদম খালি মাঠে ছেড়ে দেওয়া হয়। এইচএসসি পর্যন্ত গাইড করার মতো হাজার হাজার মানুষ আছে, প্রত্যেক বাসায় পাওয়া যায়। এমবিবিএস লেভেলে গেলে কার কাছ থেকে গাইডলাইন নিব, এটা আসলে অ্যাভেলেবল পাওয়া যায় না। তো আমার কাছে মনে হয়েছে যে আমি ফার্স্ট ইয়ারে যা কিছু শিখেছি বা যেসব ট্রাবল ফেস করেছি, সেসব জায়গায় যদি আমি আমার যারা জুনিয়র আছে তাদেরকে একটু হেল্প করতে পারি তাহলে ভালো। আচ্ছা আচ্ছা। এই জন্যই আর কি স্টার্ট করা। তো স্টার্ট করার পর রেসপন্স আলহামদুলিল্লাহ ভালো পাইছি। অ্যান্ড মোটামুটি ধরেন এখন ফার্স্ট পেজের 50% মতো কমপ্লিট করা আছে আমার ইউটিউব চ্যানেলে। ও বাহ, মাশাআল্লাহ। মানে ডক্টর বলাও তো তোমার যে একটা পেইড হচ্ছে যে মানে কোর্স একটা রান করছে, মানে এটা কিভাবে হচ্ছে যে এক্স্যাক্টলি হচ্ছে যেটা মানে এটা মডিউলটা কি বিজনেসের? মডিউলটা হচ্ছে কার্ড ওয়াইজ। ফার্স্ট কার্ড সে একসাথে পারচেজ করতে পারবে, অথবা ফার্স্ট টার্ম সে একসাথে পারচেজ করতে পারবে। ও নাইস। মানে এটা পেমেন্ট মানে পেমেন্ট স্ট্রাকচার কিরকম রেখেছো? কার্ড ওয়াইজ, লাইক ফার্স্ট কার্ডে হচ্ছে 1000 টাকা এখন পেমেন্ট আছে। আচ্ছা আচ্ছা। ও তাহলে তো চিপও মোটামুটি। মোটামুটি
বাহ, ভালো। মানে হচ্ছে যে মানে বাট আচ্ছা, তুমি যেহেতু নিজে মাত্র থার্ড ইয়ারে, আর আমি যতটুকু জানি হচ্ছে যারা এইগুলা পড়ায়, মানে এরকম অনেকে আছে যারা এটাই পড়ায়, যেমন তোমরা তো সবাই হচ্ছে যে আরিফ স্যার না কার জানি নোট পড়ো, হ্যাঁ, ওনার গাইড আছে। গাইড, একটা আরিফ গাইড কি জানি একটা, মানে তোমরা তো ওটাই পড়ো, আর আমি যে আমার ছোট আমার কাছ থেকে শুনি। সো মানে তোমাদের কমিউনিটিতে মোস্ট অফ দি ডক্টর কমিউনিটিতে কেউ যদি এরকম ডক্টরদের জিনিসগুলো পড়ায় দেয়, তাকে নিয়ে একটু মানে দে ডোন্ট লাইক ইট, মানে তুমি কি এরকম কিছু ফেস করো কিনা? সিন্স লাইক ইউর ভেরি ইয়াং এবং তুমি জাস্ট মানে রিসেন্টলি তোমার এই কার্ডের পড়াশোনা তুমি নিজে করছো, সেখানে তুমি একজনকে পড়াচ্ছ, এটা নাকি তুমি কোনো ব্যাকল্যাশ খাও কিনা? না, এই ব্যাপারে টিচাররা সাপোর্টিভ, বাট এইচএসসি অ্যাডমিশন নিয়ে যখন পড়াই তখন টিচাররা একটু মাইন্ড করেন আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দ্যাট ইজ উইয়ার্ড বাট ওকে। আচ্ছা, নাইস। সো হচ্ছে যে তাহলে তোমার এখন আপাতত দুইটা তাহলে প্ল্যাটফর্ম, একটা এর জিনি আর একটা ডক্টরওয়ালা। তো ডক্টরওয়ালা এটা আমি বুঝলাম। জানেন, তা বলতেছিলাম যে ডক্টরওয়ালা তো ওখানে মোটামুটি ভালো একটা হয়ে গেছিল। তারপর হচ্ছে আমি এইচএসসি এডমিশনে ফোকাস করলাম। ফোকাস করি বলতে কি, তখন এইচএসসি 25-এর পরীক্ষা চলতেছিল। এইচএসসি 25-এর পরীক্ষা মানে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কিভাবে হয় ওইটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, এন্ড ওই ভিডিওটা ভালো রিচ পেয়েছিল। এরপর থেকে এইচএসসি পরীক্ষার যে কোন দিন কি হবে না হবে, এইচএসসি পরীক্ষার শুরু থেকে একদম শেষ পর্যন্ত, লাইক অ্যাডমিশন টেস্টের একদম ফাইনাল ডে পর্যন্ত প্রতিদিন আমার ভিডিও যেত ইউটিউবে। তাদের সাথে যথেষ্ট পরিমাণে রিলেটেড ভিডিওগুলো যেত। ওরা স্টুডেন্টও বেশ ভালো রিলেট করতে পারতো ভিডিওগুলো টপিকের সাথে। সো দ্যাটস ওয়াই দেখা গেল স্টুডেন্টরা আমার সাথে অনেক বেশি কানেক্টেড হয়ে যায়। অ্যান্ড আমার একটা শুধু মানে টেলিগ্রাম চ্যানেল ছিল যেখানে আমার কোর্সের ডিটেলস পাওয়া যায়, ওই চ্যানেলেই প্রায় 1000-এর উপর মেম্বার ছিল। আচ্ছা আচ্ছা, যাক নাই। তো মানে স্টুডেন্ট এন্ড মানে ওই চ্যানেলে যারা ছিল ওটা কিন্তু একদম প্রাইভেট চ্যানেল, মানে আমি ওদেরকে লিঙ্ক প্রোভাইড করছি, তারপর ওরা ঢুকতে পারছে। আচ্ছা, মানে ওই চ্যানেলে হচ্ছে 1000-এর উপরে বেশি বাহ। আছে। তো দেখা গেল যে এভাবে আস্তে আস্তে অনেক বেশি স্টুডেন্ট আমার সাথে কানেক্টেড হইতেছে। এন্ড যখন এটা 1-to-1 টাইপের ছিল, লাইক মানে ধরেন 1-to-many, 1-to-1 বলবো না, 1-to-many। সো দেখা গেল যে একজন স্টুডেন্ট আমার সাথে ইন্ডিভিজুয়ালি কমিউনিকেট করতে পারতেছে, বা এক্স্যাক্টলি তার ডিসিশন মেকিং এ কি কি হেল্প লাগবে সেটা আমার কাছে জানতে পারতেছে। তো দেখা গেল সে আসলে জিনিসটা তার পার্সোনাল মনে করতেছে। দ্যাটস ওয়াই তারা হচ্ছে আস্তে আস্তে আমার কাছে আসতে শুরু করে। অ্যান্ড এইচএসসি পরীক্ষার যেদিন রেজাল্ট দিছিল ওই দিন আমার মনে আছে, মানে ওই দিনটা একসাথে আমি দেখা গেল যে মানে গ্রুপে যখন অ্যাডমিট করতেছি পুরো একটা লিস্ট হয়ে গেছিল যে মানে ওই দিনে অ্যাডমিশন প্রায় ওই একদিনই 200 স্টুডেন্ট ভর্তি হয়েছিল। বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তো আমরা অনেকখানি আলোচনা শেষ করলাম। এখন তোমার পার্সোনাল বিষয় নিয়ে বেশ কিছু কোয়েশ্চেন আছে আমার, যে তুমি যে এখন একসাথে এত কিছু সামলাচ্ছ, হাউ ডু এক্স্যাক্টলি ম্যানেজ দ্যাট? তোমাকে যদি বলা হয় টপ 3 টেকনিক্স দ্যাট ইউ ইউজ টু মেক শিওর যে তুমি একই সাথে এরকম মাল্টিটাস্ক করতে পারছো। ওকে, ফার্স্ট কথা হচ্ছে টাইম ইউটিলাইজেশন, প্রপার টাইম ইউটিলাইজেশন। এটার জন্য অবশ্যই প্ল্যান থাকতে হবে। আগের দিন রাতে হচ্ছে আমি ফিক্স করে রাখি যে কালকে কি করব, কোনটায় কি করব। হুম। তারপর সেকেন্ড কাজ হচ্ছে ডেডিকেশন থাকতে হবে। কারণ একজন যদি 100% ডেডিকেট হয় তাহলে সে হয়তো মেডিকেলটা সামলাতে পারবে, একাডেমিকটা সামলাতে পারবে। বাট কেউ যদি 200% ডেডিকেটেড হয় তখন সে একাডেমিকটাও সামলাতে পারতেছে, এর জিনিস সামলাতে পারবে। একটা এক্সট্রা ব্যবসা সামলাতে পারছো। 300% ডেডিকেটেড হয় তাহলে হচ্ছে আরো দুটো প্ল্যাটফর্ম সামলাতে পারতেছে। মাশাআল্লাহ। সো এটা হচ্ছে সিম্পল আনসার, ইফেক্টিভ। মানে আমাকে যথেষ্ট পরিমাণে এফোর্টটা দিতে হবে। আর থার্ড আনসার হচ্ছে যত অপ্রয়োজনীয় কাজ আছে সব বাদ দিতে হবে। যেটা থেকে আমার আউটকাম আসছে না সব বাদ। অ্যামেজিং অ্যাডভাইস। আরেকটা কোয়েশ্চেন আমার কাছে যে তোমার কাছে করার আছে, সেটা হচ্ছে যে ফিউচার তুমি আসলে নিজেকে কোথায় দেখো? তুমি কি নিজেকে ডক্টর তুহা হিসেবে দেখো, নাকি তুমি বায়োলজি ভাইয়া তুহা হিসেবে দেখো? তুমি এক্স্যাক্টলি কোথায় নিজেকে দেখতে চাও? অবভিয়াসলি ডক্টর। তবে আমি মানে চিকিৎসা পেশাকে আমার শৌখিনতার জায়গায় নিয়ে যেতে চাই। আচ্ছা, বলতে? মানে ধরেন চিকিৎসাই যেন আমার একমাত্র রুটি রুজির একমাত্র সম্বল না হয়। আচ্ছা, এটার পিছনে কোনো বিশেষ কারণ? বিশেষ কারণ না, মানে যদি আমার কাছে এটাই একমাত্র ওয়ে হয় আর্নিং সোর্স, তখন আমার যখন কাউকে আমি ট্রিটমেন্ট দিব অলওয়েজ এই জিনিসটা ফিল হবে যার কাছ থেকে যত বেশি টাকা আর্ন করা যায় তত আমার লাভ। মানে ওইটাকে আমি তখন আর শৌখিনতার জায়গা নিতে পারবো না। বা যে পেশন থেকে আমি হচ্ছে ধরেন এনডিসির ওই যে ফার্স্ট ইয়ার শেষে সুইচ করছিলাম, যে মোটিভেশন নিয়ে সুইচ করছিলাম, রিসুইচ বলা যায়, ওই সুইচটা যে কারণে করছিলাম ওইটা আমি আর কখনো ইমপ্লিমেন্ট করতে পারবো না। So আমি মনে করি যে চিকিৎসাকে আমার শৌখিনতার জায়গাটা রাখা ভালো। আচ্ছা, যে সামনে আমার only এর জিনিস earning পক্ষ way হবে। থেকে আমরা কি হচ্ছে যে প্রোগ্রামস পাচ্ছি, বা হচ্ছে যে কি জিনিসপত্র পাচ্ছি ফর আওয়ার স্টুডেন্টস? আচ্ছা, এই মুহূর্তে এরজিনিতে শুধুমাত্র মেডিকেল এডমিশনটা চলতেছে এবং 26 ব্যাচের বোর্ড রিভিশনটা ফ্রিতে যাচ্ছে। আর এই বছরই এইচএসসি 28 ব্যাচের একাডেমিকটা আসতেছে। মাশাআল্লাহ। সো ফিউচার প্ল্যান আর অনেক কিছু আছে, বাট এখন আচ্ছা। আপাতত ইনস্ট্যান্ট এই বছর এইচএসসি একাডেমিকে তাহলে হচ্ছে যে যারা এখন এসএসসি পরীক্ষা দিচ্ছে তারা হচ্ছে খুব শীঘ্রই তোমার সাথে তাহলে একাডেমিকে যুক্ত হচ্ছে। তোমাদের হচ্ছে যে 28 সালের ব্যাচ, মানে এইচএসসি 28-এর ব্যাচে সবাই অবশ্যই তুহার ভাইয়ের ব্যাচে ভর্তি হবে, ফিজিক্সে আমারটাতে ভর্তি হবে, বায়োলজিতে একটাতে ভর্তি হতে পারবে। সো আমরা
খুবই আশাবাদী তুহাকে আমি হচ্ছে যে পার্টিকুলারলি নট বিকজ হচ্ছে ও মেডিকেল সেকেন্ড বলে হচ্ছে যার সাথে পডকাস্টটা করার, বিকজ মেডিকেল সেকেন্ড যে হাইপ ওটা আসলে ওর ওই বছরই হয়ে গেছে। এখন আসলে ওকে নিয়ে আসার একটাই কারণ, বিকজ আই ওয়াজ ভেরি ইন্সপায়ার্ড যে আসলে ও এত কিছু কিভাবে করছে সেটা জানার জন্য, ওর পিছনের সিক্রেটটা জানার জন্য, এবং যদি এটা থেকে কিছু তোমরা ইন্সপিরেশন পেয়ে নিজের লাইফটাকে গড়ে তুলতে পারো, সেটাই মূলত এই পডকাস্টের উদ্দেশ্য। তো আমি সবসময় এটা করি যে পডকাস্টের শেষে আমি চেষ্টা করি হচ্ছে যে আমার গেস্টকে একটা কোয়েশ্চেন আমাকেও করতে দিতে, বিকজ মানে আমাকে একটা কোয়েশ্চেন করতে, কারণ হচ্ছে যে সারাক্ষণ আমি তোমাদের বিরক্ত করি। সো অনেক সময় দেখা যাচ্ছে একটা রিভেঞ্জ থাকে যে না একদিন সুযোগ পেলে লোকটাকে ধরবো। তা আমি হচ্ছে যে ওই গ্রিফটা রাখতে চাই না যে থাকবে এর থেকে এখানেই যা প্রশ্ন করার করে নাও। সো তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে। আচ্ছা, কোয়েশ্চেন তাহলে দুইটা করব। ফার্স্ট কোয়েশ্চেন যে এর থেকে নতুন ভাবে আসা নিউ কামার যারা আছে তাদের জন্য কতটা চ্যালেঞ্জিং। আচ্ছা আর সেকেন্ড কথা হচ্ছে একটা কথা আছে যে যত ভালো স্টুডেন্ট সে তত ভালো টিচার হইতে পারে না, আচ্ছা এটা ঠিক কতটুকু যৌক্তিক? আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে যে এর থেকে সামনে নতুন মুখ খুব কম উঠবে। যদি নতুন মুখও উঠে, নতুন প্ল্যাটফর্ম উঠা খুবই টাফ। এক্সিস্টিং যারা প্ল্যাটফর্মে আছে এরা খুব শীঘ্রই রিটায়ারমেন্টে যাবে। আমরা যত নামি দামি প্ল্যাটফর্ম জানি এবং যারা নামি দামি টিচার আছে তারা সবাই অনেক বার্নড আউট, সবাই অনেক টায়ার্ড, তাদের সাথে আমার প্রায়ই কথা হয়। খুব শীঘ্রই হয়তো 3 বছরের মধ্যে আমরা একটা র্যাপিড শিফট দেখবো, বাট প্ল্যাটফর্মগুলো হচ্ছে যে থাকবে, এবং এই প্ল্যাটফর্মগুলো নিজেদের রিপ্লেসমেন্ট হিসেবেই জুনিয়র টিচারদেরকে হচ্ছে যে গ্রো করাতে থাকবে। যেমন অলরেডি এসিএস এই প্ল্যানে বেশ ভালোভাবে আগাচ্ছে, ওরা অহিনকে দীপিতকে কিন্তু অলরেডি হচ্ছে ট্রেন Yes. করতেছে। এরকম প্রতিটা প্ল্যাটফর্মই তাদের মানে পরবর্তী পাইপলাইন রেডি করতেছে, এবং এটা খুব শীঘ্রই দেখা যাবে। সো যদি আসলে নতুন কেউ এর থেকে মানে ইনভলভ হতে চায়, তাদের জন্য সবচেয়ে ইজিয়ার ওয়ে হচ্ছে যে কোনো একটা এক্সিস্টিং প্ল্যাটফর্মের পাইপলাইনে ঢুকে যাওয়া এবং ওইখান থেকে আস্তে 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 নিজেকে গ্রো করানো। বাট আমরা একটা সময় যেরকম অনেক টিচার্স দেখেছি, আস্তে আস্তে আমার মনে হয় টিচার্স কমবে, বিকজ এন্ট্রি টু ব্যারিয়ার অনেক বেড়ে গেছে। আগে একটা মার্কার আর একটা মানে হোয়াইট বোর্ড দরকার ছিল, যেটা সেট আপের দাম 10,000 টাকা ছিল। এখন একটা স্মার্ট বোর্ড, ক্যামেরা, তারপর হচ্ছে যে মানে কম্পিউটার, সবকিছু মিলায় 10 লাখ টাকার একটা সেট আপ আছে। একটা এসিও লাগে, এসি ছাড়া ক্লাসও নিতে পারবা না। এই 10 লাখ টাকার সেট আপ, একটা ওয়েবসাইট, সবকিছু মিলায় 10 লাখ টাকা নিয়ে না নামলে তুমি পারতেছো না। তারপরে তো তোমার মান্থলি কস্ট আছেই। একটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলের কাছে 10 লাখ টাকা থাকে না, থাকলেও সে তার নিজস্ব পড়াশোনা সামলে এটা করতে পারে না আগের মতো। সো এটা সুযোগটাই আসলে কমে যাচ্ছে। এই জন্য আসলে এক্সিস্টিং প্ল্যাটফর্মে ঢুকে ওকে অ্যাটলিস্ট থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পর্যন্ত টাকাটা জমাইতে হয়, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হয়। কম্পিটিশন এখন টাফ। আগে দেখা যেত মনে করো আমার বয়সী মানুষজন হচ্ছে এডটেক আমরা শুরু না করে আমরা অলরেডি লিভ করতেছিলাম এডটেক। এখন যারা এডটেকে রুল করতেছে এরা কিন্তু লিটারেলি ব্যাচ 12, 13, 10 মানুষজন। সো টেকনিক্যালি হচ্ছে যে যতদিন পর্যন্ত এক্সপিরিয়েন্স মানুষজন মানে প্লেয়াররা মার্কেটে থাকবে, ইটস গোনা বি টাফ ফর দেম। সো আমার কাছে মনে হয় সামনে নতুন এডটেকের টিচার আমরা খুব কম দেখতে পাবো। যদি দেখতে পাই সেটা এক্সিস্টিং প্ল্যাটফর্মের আন্ডারে দেখতে পাবো, এবং ওটা নিজেরা হ্যান্ড পিক করবে, এছাড়া হবে না। আর সেকেন্ড যে কোয়েশ্চেনটা করেছিল সেটা হচ্ছে যে যে সব ভালো স্টুডেন্ট কি মানে ভালো টিচার হয় কিনা। আমার অ্যান্সার হচ্ছে যে ইয়েস, এটা ট্রু যে সব ভালো টিচার মানে ভালো স্টুডেন্টরা ভালো টিচার হয় না। আমি বলতে ভাই আমি তো বেস্ট স্টুডেন্ট, তাহলে আমি কি খারাপ টিচার হবো? এখানে আমার অভিজ্ঞতা হচ্ছে এটা, যখন আমি পড়ানো শুরু করেছি আমার প্রথম 2 বছর এটাতেই গেছে যে আমি আসলে এটা বুঝতেই পারতেছিলাম না যে একটা স্টুডেন্ট এরকম কেন। আমি তোমাকে একদম সত্যি কথা বলছি, প্রথম দিন আমি ক্লাসে গিয়েছি, আমি আইসিটি যখন পড়ানো শুরু করলাম, আমি ফার্স্ট দিন যে নাম্বার সিস্টেম পুরোটা শেষ করে দিছি। এখন আমি নাম্বার সিস্টেম শেষ করি 6 ক্লাসে, আমি নাম্বার সিস্টেম পুরোটা 1 ক্লাসে শেষ করছি। তো শেষ করার পরে আমি অনেক খুশি, নিজের উপর অনেক স্যাটিসফাইড যে আজকে আমি ওদেরকে প্রায় 30 পেজ পড়াই দিয়ে আসছি এবং সবকিছু শেষ করে দিয়ে আসছি। পরের দিন ফোন দিছি, বলছে যে আন্টি বলছে তুমি এত ফাস্ট পড়ো, ওরা তো পারতেছে না। না ওয়াজ লাইক ওয়েট আ মিনিট, আমি তো এত ফাস্টই পড়তাম, আর আমি তো অনেক পরে তো খুশি হওয়ার কথা। আমার অনেক সময় লাগছে এটা বুঝতে যে আমি যাদেরকে পড়াচ্ছি এদের মেজরিটি আসলে পড়তেই চায় না, এরা আসছে এখানে এটাও জানে না। এবং আমি এমন একটা গোষ্ঠীকে এ প্লাস পাওয়ানোর চেষ্টা করতেছি যে গোষ্ঠীটা এ প্লাস পেতে চায়, বাট ওটা পাওয়ার জন্য যা যা করা লাগবে তার কিছুই সে করতে চায় না। ইনফ্যাক্ট আই হ্যাভ আ লট অফ স্টুডেন্টস ইন অফলাইন যারা প্রতি সপ্তাহে জাস্ট আমার চেহারাটা দেখলেই মনে পড়ে যে ওর আইসিটিটা পড়তে হবে, ও ফিজিক্স পড়তে হবে, এছাড়া পুরো সপ্তাহে নিজের বইটা খুলেও দেখে না। মানে এরকম সিচুয়েশনে আসলে আমার মনে হয় যে এটা প্রবলেম না যে আমি বুঝাইতে পারি না, প্রবলেম হচ্ছে ওকে আমার মাইন্ডসেটটাকে ওই জায়গায় নিয়ে যাওয়া যে একটা স্টুডেন্ট এরকম ভাবে ভাবতে পারে। পার্টিকুলারলি একাডেমিক অ্যাডমিশনের গেমটা আসলে ডিফারেন্ট হয়, অ্যাডমিশনে তো সবাই অলরেডি পড়তে চায়, বাট একাডেমিক গেম কিন্তু অনেক ডিফারেন্ট। এখানে তোমাকে মেডিকেল ফার্স্ট যে হবে, মেডিকেলের যে মনে করো যে পাসই করবে না, মানে
মাইনাস পাবে, ওকেও পড়াইতে হচ্ছে একই রুমের মধ্যে, ইটস আ ডিফারেন্ট বল গেম। সো তখন আমি আসলে নিজেকে ভাঙছি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কন্টেন্টটাকে কিভাবে সাজাইলে ক্লাসের ফার্স্ট বয় এবং লাস্ট বয় একই সাথে বুঝবে এবং কেউ কমপ্লেন করবে না, বিকজ আমাকে দিন শেষে আমার কন্টেন্টকে জেনেরিক বানাইতে হবে, যেন আমার স্টুডেন্টরা মানে কারণ আমার তো সিস্টেম হচ্ছে আমার ব্যাচে মানুষ বাড়াইতে হবে। আমার এক ব্যাচে 60 জন পড়াইতে হবে, আমি খুব ভালো পড়াই, আমার পরে বাস 2 জন বুঝে যে টপ 2 জন, তাই তো আমার লাভ নেই, তাহলে তো আমি কামাইতে পারবো না। আমাকে সার্ভাইভ করতে হলে আমাকে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট, মিডল বেঞ্চের স্টুডেন্টকে একসাথে একই রোতে পড়াইতে হবে। ওটার জন্য আসলে অনেক তখন নিজেকে ভাঙতে হয়েছে। মানে টেকনিক্যালি আই হ্যাভ টু থিঙ্ক লাইক আ ব্যাড স্টুডেন্ট ফার্স্ট, যেটা সবচেয়ে টাফ। ইটস নট অ্যাবাউট দ্য কন্টেন্ট, ইটস নট অ্যাবাউট দ্য ডেলিভারি। বিকজ মনে করো আমি ডিবেট করছি, আমার ডেলিভারি নিয়ে কখনোই সমস্যা হয় না, তুমি বেশ আউটস্পোকেন, তোমার ডেলিভারি নিয়ে কখনোই প্রবলেম হবে না। বাট একাডেমিক পড়ানোর সময় ইন পার্টিকুলার, অ্যাডমিশন না, একাডেমিক পড়ানোর সময় চ্যালেঞ্জটা তুমি অনেক ফেস করো, তুমি মাত্র যেহেতু নতুন অ্যাডমিশন একাডেমিকে যাচ্ছ, যে তুমি ফার্স্টে বুঝতেই পারবে না যে ওরা এত বোকা কেন। এটা আমার বুঝতে অনেক প্যারা লেগে গেছে যে এত বোকা কেন। আচ্ছা বোকা বাদ দাও, একটা মানুষের ব্রেন না হয় দুর্বল হইতে পারে, কিন্তু পড়তেই চায় না, এটা আবার কিভাবে সম্ভব? মানে আমি তো আজীবন পড়ছি, আমার না পড়লেও পড়ছি, আমি নিজে থেকেই হচ্ছে যে পড়তে উঠে বসে, মানে নিজে থেকে সকালে উঠে পড়তে বসে। আর ওকে নাকি সকালে মনে করো তিনজন ধরে উঠাতে পারতেছে না যে পড়তে হবে, ও মোটিভেশন পায় না, ওকে গালি দিতে হয় ভিডিওতে তাইলে ও মোটিভেশন পায়। তাহলে এরকম ডিমোটিভেটেড একটা মানুষকে তোমার পড়াইতে হবে, এটা তো টাফ। সো ওই জায়গায় মাইন্ডসেটকে নিয়ে যেতে হয় যে আচ্ছা এরকম মানুষই এক্সিস্ট করে, ওকেও পড়াইতে হবে, এবং ওকে পড়ানোর সময় ওকে আবার এটা ফিল করানো যাবে না যে একটা গাধা। এটা খুব টাফ। আমার কাছে মনে হচ্ছে আমার প্রথম 2 বছর এই মাইন্ডসেট গ্রো করতে চলে গেছে, যে আমি যাকে পড়াবো কি ইনসাল্ট করা যাবে না, কিন্তু ও পড়ে না, তাহলে আমি কিভাবে পড়াবো, কি করলে ও পড়বে, ও রেজাল্ট খারাপ করলে আমার দোষ হবে, ওর আব্বু আম্মু জীবনে এটা মানবে না যে ওর দোষ, ও মানবে না ওর দোষ, ওর কথা হচ্ছে টাকা দিয়েছে তুই রেজাল্ট আনিস না কেন, তাহলে আমি কি করতে পারি? তো তখন আমার কাছে মনে হয়েছে যে না, ভাবতে থাকতে হবে। এবং আমার এটা গুছাইতে অনেক সময় লাগছে, আলহামদুলিল্লাহ আমি খুবই প্রাউড এ ব্যাপারে যে এখন আমি যেভাবে চিন্তা করি, যেভাবে কন্টেন্ট সাজাই, এটা আমার ক্লাসের ফার্স্ট বয়, থার্ড বয়, লাস্ট বয় সবাই একসাথেই পড়ে, একই সাথে বুঝে, এবং মানে আসলে হচ্ছে যে এখন আর প্রবলেম হয় না। আমি আইসিটি পড়ানোর ব্যাপার অনেক ফেমাস ইন্টারনেটে, আর যদি আমি ফিজিক্সও যথেষ্ট ভালো পড়ি, এটা নিয়ে আমি কখনো আসলে নিজেকে সেভাবে ফ্লারিশ করাই নাই, এটা সামনে একাডেমিকে করব। সো ওই জায়গাটাতে আমি কাজটা করে ফেলছি, যে আসলে একাডেমিককে আমি এমনভাবে কন্টেন্ট গুছাইছি যে কোনো সমস্যা নেই, যে কোনো স্টুডেন্টে সেখান থেকে রিলেট করতে পারবে। আপনার গ্রো আপটা তো আসলে সেন্ট জোসেফ এনডিসিতে। হ্যাঁ, মানে আসলে আমার আশেপাশে স্টুডেন্টরা সবাই ভালো, মানে মনে করো আমার ফ্রেন্ডরা যারা আছে, আমার ফ্রেন্ডরা কিন্তু আসলেই অনেক চমৎকার। আর ডিএমসিতে আমার 2টা ফ্রেন্ড আছে, আমার ফ্রেন্ড হচ্ছে যে ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিনে আছে, আমার সাথে যেই ছেলেটা ইউনিভার্সিটিতে আমার অনেক ভালো ফ্রেন্ড ছিল আবরার দায়ানো, এখন কার্নেগি মেলনে আছে। এখন আমি আজীবন ভালো স্টুডেন্টদের মধ্যে ছিলাম, আমি নিজে ভালো স্টুডেন্ট ছিলাম। সো আমি তো জানি মানুষ পড়ে, মানে আমাদের কম্পিটিশন ছিল যে আসলে পড়া পারতেছি না, আর এখান থেকে না পড়তেছেই না, তা আবার বলে যে আমি কেন A+ পাই না, মানে আমি তো এদের সাথে রিলেটই করতে পারি না। আমার অনেক মানে প্যারা হয়েছে এটা আসলে, অনেস্টলি ওই জায়গাটা রিলেট করতে অনেক অসুবিধা। রিলেট করতে, এবং এটা তুমিও এই প্রবলেম তুমিও ফেস করবা, মানে তুমি একাডেমিক পড়াতে আমার হচ্ছে যাবা। আবার স্কুলটা তো যেহেতু এলাকায় ছিল, হ্যাঁ হ্যাঁ। আমার স্কুলে আমি ফার্স্ট ডিএমসিয়ান, আমার স্কুলে আমি ফার্স্ট নর্ডেমিয়ান। ও আচ্ছা, তাহলে তোমার কিছুটা আইডিয়া আছে আর আমার কি। আইডিয়া আছে যে উইক স্টুডেন্ট হইলে কতটা উইক হইতে পারে, আবার এই আইডিয়াটাও আছে যে টপার হইলে কতটা কতটা হচ্ছে যে টপার হইতে পারে। এটা খুব ভালো, কিন্তু একাডেমিক ফার্স্ট বার যে পড়াইতে যায় সে ওই প্রবলেমটাতে পড়ে, যে আচ্ছা আসলে কি করতে হবে না করতে হবে। এই জন্য আমি সবসময় সবাইকে একটা খুব সিম্পল সাজেশন দিই, যারা নতুন পড়াইতে আসবা তোমাকে সাজেশনটা দিই, যদিও তুমি অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো টিচার। সেটা হচ্ছে যে কারো একজনের লেকচার ফলো করবা, খুবই সোজা হিসাব। মনে করো অনলাইনে তোমার কাছে যেটা মনে হয় যে উনি এখন বেস্ট বায়োলজি পড়ায়, তোমাকে এমন না যে ওনারটা হুবহু কপি করতে হবে, জাস্ট দেখো যে উনি এক ক্লাসে কতটুকু পড়ায়, এইটাই ইম্পর্টেন্ট, যে এক ক্লাসে কতটুকু কন্টেন্ট ডেলিভার করতে হবে। ট্রাস্ট মি, তুমি যেটা ভাবতেছিলে তার থেকে অনেক কম কন্টেন্ট ডেলিভার করতে হবে। দ্যাট ইজ দ্য গেম, ইটস নট অ্যাবাউট ওভার ডেলিভারিং, ইটস অলওয়েজ অ্যাবাউট আন্ডার ডেলিভারিং। যা এক ক্লাসে আমি চাইলে আরো 10 পৃষ্ঠা পড়াইতে পারি, বাট পড়াবো না, বিকজ পড়াইলে এ থাকবে না কালকে। সো এই জিনিসটা গ্রো করতে টাইম লাগে, বাট ইউ উইল ইভেনচুয়ালি গেট থ্রু দ্যাট। ফান আছে, অনেক গালি খাবা, অযথা গালি খাবা, ফ্রি কন্টেন্ট বানাচ্ছ, ফ্রি কন্টেন্টের জন্য গালি খাবা, মানে মানুষের জন্য করে গালি খাবা। ইটস আ উইয়ার্ড বল গেম আউট হিয়ার, বাট ফান আছে। এটাই। ওকে দুয়া, থ্যাংকস আ লট। আশা করি হচ্ছে যে আপনারা সবাই পডকাস্ট অনেক এনজয় করেছেন।
আর সামনে আমরা কাকে আনতে পারি সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান। আপনাদের পডকাস্টের কোন অংশটুকু ভালো লেগেছে সেটা টাইম স্ট্যাম্প আকারে অবশ্যই কমেন্টে আপনারা লিখে দিবেন এবং একই সাথে আমাকে জানাবেন, বা আমাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে, তুহার কাছে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে করবেন। তুহা চেষ্টা করবে আপনাকে অ্যান্সার করতে। এবং এছাড়াও আপনারা যারা মেডিকেল অ্যাসপাইরেন্ট তারা এডজিনি এবং ডক্টরওয়ালা এই দুটোকে অবশ্যই ফলো করবেন। আমি আশা করছি যে আপনারা এখান থেকে যথেষ্ট বেনিফিটেড হবেন। ওয়ান্স এগেইন, থ্যাংকস ফর ওয়াচিং দ্য পডকাস্ট। দিস ইজ আ পডকাস্ট পাওয়ার্ড বাই স্মার্ট সহায়। স্মার্ট সহায় অ্যাপটা ডাউনলোড করে অবশ্যই দেখবেন যে তাদের কি অসাধারণ ফিচার্সগুলো সামনে আপনাদের জন্য আছে।